এই ঘটনাটা শেয়ার করেছেন রেদওয়ান ভাই। তিনি শুনেছেন তার বন্ধুর কাছ থেকে, যার বাড়ি চায়নাতে, এবং তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমরা সেভাবে বলার চেষ্টা করছি। আমি কে তা না হয় আমি পরেই বলি। আমি তখন খুবই ছোট। কারা জানি আমার মা এবং আমাকে ধরে নিয়ে যায় একটা ঘরের ভেতর। ঘরের ভেতরের একটা রুমের ভেতর একটা খাট ছিল, আর রুমের মেঝেতে একটা বৃত্ত আঁকা ছিল। বৃত্তের পাশে ভিন্ন হরফে কিছু লেখা ছিল। যারা আমার মাকে ধরে এনেছিল তাদের ভেতর একজন আমার মাকে চেপে ধরেছিল এবং কাগজে কিছু একটা পড়তে বলছিল। আমি বুঝতে পারছিলাম না তারা কি পড়তে বলছে, মাকে, এবং তারা কারা ছিল। মা কাঁদছিল, শেষমেশ আমাকে মেরে ফেলার ভয়ে। সে অনেক কষ্টে কাগজের ওই লেখাটা পড়ছিল। পরে দেখতে পেলাম খাটের ওপর ছিল একটা কাপড়ে মোড়ানো লাশ। মনে হচ্ছিল লাশটা তারা কিছুক্ষণ আগে কবর থেকে তুলে এনেছে। তারা আমাকে ধরে রেখেছিল। মা যখনই কাগজের লেখাটা পড়ছিল তখনই লাশটার ভেতর একটা প্রাণ চলে এলো। ওরা সবাই মিলে লাশটাকে খাটের সাথে চেপে ধরেছিল যাতে লাশটা নড়তে চড়তে না পারে। দেখলাম লাশটা গোঙাচ্ছে, অনেক ভয়ানক শব্দ। মনে হচ্ছে লাশটার শরীর থেকে কিছু একটা এখনই বের হয়ে আসবে। মা তখনও লেখাটা পড়ছিল। তাদের মধ্যে হতে একজন গিয়ে লাশের মুখ থেকে কাপড়টা ছিঁড়ে ফেলল এবং লাশটা বমির মতো করে মুখ থেকে রক্ত বের করলো। বুঝতে পারলাম তারা কালো জাদুর চর্চা করছে। আর মার কাগজের লেখাটা পড়ার সাথে সাথেই ওই লোকটা লাশের মুখের ভেতর হাত ঢুকিয়ে দিল। ঢুকিয়ে কি জানি বের করলো। কি ছিল সেটা? সেটা ছিল একটা ছুরি। আর বাইরে থেকে দরজাটা ভেঙে একদল পুলিশ কে জানি আসলো। সে আর কেউ নয়, সে ছিল আমার বাবা। বাবা আমাকে কোলে ওখান থেকে নিয়ে গিয়েছিল। তারপর অনেক কিছুই মনে ছিল, কিন্তু এসব জিনিস আর মনে ছিল না। অনেক দিন পর কিছু বন্ধু বান্ধব সহ 6 জন ছাত্রছাত্রী বায়না ধরল তার একটা ভৌতিক ঘটনা সংগ্রহ করার জন্য কোথাও যাবে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা জায়গার খোঁজ পায়। সেই 6 জনের ভেতর 3 জন ছিল ছেলে আর 3 জন ছিল মেয়ে। 3 জন মেয়ের নাম ছিল অ্যালেক্স, ব্রুন এবং হুয়াং, আর ছেলে 3 জনের নাম ছিল টম, রুফরা এবং ডেভিড। তারা সবাই ভূত দেখতে যেতে চাইলেও অ্যালেক্স কিন্তু যেতে চাইছিল না। অনেক খোঁজ খবরের পর তারা এমন একটা জায়গার কথা শোনে যেখানে অনেক আগে কালো জাদুর চর্চা হতো এবং পুলিশ অনৈতিক কাজ করার কথা শুনে কালো জাদু করার লোকদের ধরে নিয়ে যেত এবং বিল্ডিংয়ের যে 2 তলায় যে রুমটায় কালো জাদু করতো সেই রুমটায় তালা ঝুলিয়ে দেয় এবং তার পাশে সিলগালা করে দেয়। ওই বিল্ডিংয়ে কোনো ভাড়াটিয়া পরিবার ছিল না। তারা একদিন রাতে ওই বিল্ডিংয়ের কাছে যায় এবং সেই বাসার নিচে একজন দারোয়ান দেখতে পায়। সেই দারোয়ানের কাছে এই বিল্ডিংয়ে কোনো ভূতের আসা যাওয়া আছে কিনা জিজ্ঞেস করলে সে হেসে দেন। সে বলে আগে এই বিল্ডিংয়ে কালো জাদু হতো, কিন্তু এখন আর এসব হয় না। তারপর তারা ওই বিল্ডিংয়ে ঢুকতে যাবে, এমন সময় দারোয়ান তাদের পথ আটকিয়ে দিল এবং বিল্ডিংয়ের ভেতর ঢুকতে দেবে না। এরপর অনেক জোরাজুরি করে তারা তাকে ম্যানেজ করে। তারা তাদের নির্দিষ্ট করা যে রুমে কালো জাদু হতো সেই রুমের সামনে যায় এবং গিয়ে দেখে ওই রুমটা সিলগালা করা এবং দরজায় 2টা ক্রস চিহ্ন দেওয়া। যেমন কিছু কিছু জায়গায় লেখা থাকে না যেখানে ঢোকা নিষেধ, জায়গাটা বিপজ্জনক। তো তাদের মধ্যে রুফরা গিয়ে দরজায় একটা লাথি দিয়ে দরজাটা খুলে ফেলে। ভেতরে গিয়ে তারা দেখে রুমটা অন্ধকার। তো তাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন ছিল। তারা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমটা তন্ন করে খুঁজতে থাকে, দেখতে থাকে রুমটাতে কোনো প্যারানর্মাল কিছু আছে কিনা। রুমটার ফ্লোরে একটা বৃত্ত আঁকা ছিল, ভিন্ন ভিন্ন হরফে লেখা ছিল। তো তারা কিছুই খুঁজে পায় না। তাদের ভেতর টম ফ্লোরের এক কোণে একটা পানি নামার একটা বড় ছিদ্র খুঁজে পায়। সে সেটার ভেতর হাত দিয়ে 6টি কাগজের নকশা খুঁজে পায়, যাতে ভিন্ন ভিন্ন ধরনের ছবি দেওয়া ছিল এবং কয়েকটি কাগজে একজন মহিলার ছবি দেওয়া হয়েছে এবং সেটা ছিল 6 নম্বর পাতা এবং তাকে টার্গেট করা হয়েছে। কিন্তু কে সে মহিলা যার কথা চীনা ভাষায় কিছু একটা লেখা ছিল, বাংলায় যাকে বুঝায় রাক্ষস?
সেই নকশার ভেতর এমন কিছু কাগজ ছিল যে কাগজ দেখানো হয়েছে অনেক লোককে। সেই রাক্ষসকে মারতে গিয়ে তারা কেউ ফিরে আসেনি। তারা পৌঁছেছে রাক্ষসের পেটে। তারা সবাই একটা সিদ্ধান্ত নেয় যে সবাই সেই রাক্ষস যেখানে থাকে সেখানে যাবে। তারা মনে করে এগুলো সব মজা। তারপর তারা জোর করে অ্যালেক্সকে জোর করিয়ে নকশার প্রথম পেজ পড়ার কিছুক্ষণের মধ্যেই বাসার বাইরে ঘূর্ণিঝড় শুরু হয়। তাদের নিচে ছিল সেই বৃত্তটা ঘুরতে ঘুরতে সেখানে মনে হয় একটা কুয়ায় পরিণত হয়। তারা সবাই কুয়ার ভেতর পড়ে যায়। কুয়ার ভেতর পড়ে তারা পানির নিচে চলে যায় এবং কেউ কাউকে খুঁজে পায় না। তাদের 6 জন বন্ধুদের ভেতর 4 জন বন্ধু পানির ভেতর ডুবে গেলেও তারা যে বাসা থেকে পানিতে পড়ে যায় তারা সেখান দিয়ে বের হয় এবং বের হয় ঠিকই, কিন্তু তাদের বন্ধু অ্যালেক্স আর হুয়াং সেখান থেকে বের হয়নি। তাদের ভেতর অ্যালেক্স বের হয় একটি গভীর জঙ্গলের ভেতরের বাসা থেকে এবং ভেতরে সেই বাসাটা ওটার সাথে একটা কানেক্টেড কুয়া এবং বাসার ভেতরে সেই কুয়ার আরও একটা সংযোগ ছিল আরেকটা ঘরের ভেতর। আর এগুলো দেখা যাচ্ছিল ওই নকশার ভেতরে যে ছবি ছিল সেটির মাধ্যমে। তো অ্যালেক্স জঙ্গলের ভেতরের সেই কুয়ার ভেতর থেকে ওঠে এবং কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সে দেখতে পায় সেই জায়গায় অনেক কবর দেওয়া। কিছুক্ষণের ভেতর পেছন থেকে একটা কাপড় মোড়ানো লাশ একটা কবর থেকে উঠে তার দিকে এগোতে থাকে এবং সেই লাশটার হাতে একটা কাঁচি ছিল। সেই লাশটা মুখ দিয়ে এক ধরনের ভয়ঙ্কর শব্দ করছিল। লাশটার চোখ দেখা যাচ্ছিল না। সেই লাশটা অ্যালেক্সের দিকে হাতে যে খন্দা কাঁচি আছে সেটা নিয়ে এগোতে থাকে। এতক্ষণ লাশটার চোখ দেখা যাচ্ছিল না। তখনই লাশটার চোখ দেখা গেল। হঠাৎ করে কি দেখা গেল সেই চোখের ভেতর? দেখা গেল লাশটির চোখ দুটিতে কোনো মণি নেই। ভয়ঙ্কর সেই রূপ। অ্যালেক্সের বুকের ভেতর ধপ করে ওঠে। তখনই লাশটা হাতের কাঁচি দিয়ে একটা কোপ দেয়। সেই কোপটা তার গায়ে না গিয়ে পড়ে তার হাতে থাকা ব্যাগের ওপর। অ্যালেক্স কাঁচির কোপটা সরিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সে এগোতে পারছিল না। তখন অ্যালেক্সকে ওই লাশটি একটা গাছের সাথে চেপে ধরে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। হঠাৎ তার মোবাইলে হাতের চাপে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে এবং এখানে একটা আকস্মিক ব্যাপার ঘটে যায়। লাইটের আলো পড়ার সাথে সাথেই লাশটার শরীরে মনে হচ্ছিল যে পুড়ে যাচ্ছে। তারপর লাশটি অ্যালেক্সকে ছেড়ে দেয় এবং অ্যালেক্স ছাড়া পেয়ে দৌড়াতে একটি পুরনো ভাঙা কবরের ভেতর পড়ে যায়। তার কিছু সময়ে কবরের তার পাশ দিয়ে অনেকটা লাশের হাত বেরিয়ে তাকে ধরতে চাইছে। সে তখন তার মোবাইলের ফ্ল্যাশটা অন করে। তখনই মনে হয় সব লাশগুলো পুড়ে গেল এবং মাটির ভেতর ঢুকে গেল। সে কবর থেকে উঠে দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণ যাওয়ার পর সে দেখতে পায় জঙ্গলের গাছগুলো ধীরে ধীরে কমে আসছে। অ্যালেক্স তখন দেখতে পায় বনের ভেতর ফাঁকা জায়গায় একটি টিনের ঘর আছে। তখন অ্যালেক্স সেই ঘরের ভেতর ঢোকে। ঘরের দরজা খোলাই ছিল, ভেরানো ছিল। সে ঘরের ভেতর ঢুকে কাউকে দেখতে পায় না। ঘরটা ছিল অনেকটা বড় একতলা ঘরের মতো। ঘরের নিচে ফ্লোর ছিল এবং পাশে ছিল দেওয়াল। শুধুমাত্র উপরে ছিল টিন দেওয়া। ঘরের ভেতর ঢুকলে লম্বা হবে একটা পথের দুপাশে 4টি রুম। সেই 4টি রুমের ভেতর একটি রুমে প্রবেশ করে সে। সেখানে কিছুই দেখতে পায় না, শুধু একটি পুতুলের মাথা নিচে পড়ে আছে। সে সেই পুতুলের মাথাটা উঠায়, দেখতে পায় অসংখ্য পুতুল দেয়ালের সাথে পিন দিয়ে আটকানো। অ্যালেক্স পুতুলের মাথাটা সেখানে পিন দিয়ে আটকে দেয়। সে তখন অন্য একটা রুমে উকি মেরে দেখতে পায় একজন মধ্যবয়স্ক মহিলা গলায় ফাঁস দেয়া লাশের চুল আঁচড়াচ্ছে। তখন অ্যালেক্স দেখল সেই মহিলার চোখগুলো বেশ বড় বড় মনে হচ্ছিল। ওই মহিলাও যেন একটা মরা লাশ যা পানিতে ডুবে মারা গেছে। আর যে লাশটি গলায় ফাঁস দেওয়া তারও চোখের মধ্যে কোনো মণি নেই। মধ্যবয়স্ক মহিলা চুল আঁচড়াতে ছিল সে অ্যালেক্সের দিকে তাকিয়ে। অ্যালেক্স তখন সেখান থেকে সরে যায়। সেই মহিলা ওখান থেকে সরে গেল। গলায় ফাঁস দেওয়ার লাশটা নিচে পড়ে যায়। অ্যালেক্স দেখতে পায় এটা হুয়াংয়ের লাশ। তখন অ্যালেক্স হুয়াংয়ের কাছে যেতেই সে আগের মতো মানুষ হয়ে যায়।
তখন অ্যালেক্সকে দেখে হুয়াং কাঁদতে থাকে এবং তখনই তাদের মনে হয় কেউ জোরে দৌড়ে আসছে তাদের কাছে। ভয়ঙ্কর রকমের শব্দ। কিছুক্ষণ পর তাদের মনে হয় কেউ তাদের মাথার উপর। তখন তারা উপরের দিকে চেয়ে দেখতে পায় ওই যে মধ্যবয়স্কী মহিলা মাথার উপর মাকড়সার মতো ঝুলে আছে এবং তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায়। তখন তারা দেখতে পায় সেই মহিলার চোখ দুটো লাল লাল, মাথার রগ দিয়ে রক্ত চুয়ে চুয়ে নিচে পড়ছে। প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা। সেই মহিলা লাফ দিয়ে এসে পড়ে অ্যালেক্সের গায়ের উপর। তখন সেই মহিলার হাতে ছিল একটা ছুরি, যে ছুরি দিয়ে সে অনেকবার অ্যালেক্সে কোপ দিলেও সে কোপ অ্যালেক্সের গায়ে পড়েনি। তখন সেই মহিলা অ্যালেক্সকে দেয়ালের সাথে চেপে ধরে। অ্যালেক্স তখন তার হাতের মোবাইলের ফ্ল্যাশটা অন করার ফলে মহিলার শরীর ঝলসে যায়। সে অ্যালেক্সকে ছেড়ে দেয়। অ্যালেক্স মহিলার হাতের ছুরিটা নেয়, হুয়াংকে নিয়ে দৌড়াতে থাকে। তখন সে দেখতে পায় নকশার সেই মহিলাকে। সেই মহিলাটা বলে, এখানে যখন এসছিস এখান থেকে প্রাণ নিয়ে আর যেতে পারবি না। তারা ঘর থেকে বের হয়, জঙ্গলের ভেতর ঢুকে কুয়ার ভেতর লাফ দেওয়ার চেষ্টা করে। তার ফলে অ্যালেক্স কুয়াতে লাফ দিতে পারলেও হুয়াং দিতে পারে না। সেই মহিলা উড়ে চলে আসে কুয়ার উপর। অ্যালেক্স কুয়াতে একটা ডুব দেয় এবং বিল্ডিংয়ের ভেতর দিয়ে বের হয়। ওখানে তার 4 বন্ধুরাও ছিল। তারা খুব ভয় পাচ্ছিল, তাই তারা নিচ থেকে দারোয়ানকে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় কুয়ার পানি নড়ে চড়ে উঠল। দেখতে পায় হুয়াং পানিতে ভেসে উঠেছে। তখন তারা হুয়াংকে পানি থেকে তোলে। হুয়াংয়ের জ্ঞান ছিল না। যখন তার জ্ঞান আসে তখন তাকে দেখে মনে হয় যে মধ্যবয়স্ক সেই মহিলা যে মাকড়সার মতো ঝুলেছিল সে তার মতো হয়ে গেছে। হুয়াং সেই মহিলা বাসার ভেতরে থাকা কুড়াল দিয়ে একটা কোপ দেয়, যে কোপটা গিয়ে পড়ে দারোয়ানের হাতে, আর হাতটা তখনই কেটে পড়ে যায়। হুয়াং গিয়ে চেপে ধরে অ্যালেক্সকে এবং সেই হুয়াং তার মুখ দিয়ে রক্ত বমির মতো কিছু একটা বের করে সেটা চেটে চেটে খায়। তাদের ভেতর টম এবং অ্যালেক্স বাদে সবাইকে কুয়ার ভেতর ফেলে দেয় সেই মহিলা। এর কিছুক্ষণ পর অ্যালেক্স এবং টম কুয়ার ভেতর থেকে লাফ দিয়ে জঙ্গলের ভেতরে দিয়ে ঢুকে ঘরের ভেতরের কুয়া দিয়ে বের হয় অ্যালেক্স টমকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। অ্যালেক্স নকশার ভেতর সেই মহিলাকে দেখতে পায়, যার পায়ের নখ ছিল অনেক বড় বড়, দাঁত ছিল কাটা কাটা। সে অ্যালেক্সকে চেপে ধরে, অ্যালেক্সের চুল ধরে কাচের আয়নার সাথে বাড়ি দেয়। কোথা থেকে যেন টম এসে সেই মহিলার গলার উপর কুড়াল দিয়ে একটা কোপ দেয়, যার ফলে সেই মহিলা অর্থাৎ রাক্ষসটা চলে যায় সেখান থেকে। তখন তারা সুস্থ অবস্থায় সবাইকে খুঁজে পায়। তারা তখন 7 জন ছিল। জলদি করে বনের দিকে দৌড় দেয়। দেখতে পায় অসংখ্য লাশ বের হয়ে আসছে কবর থেকে। একের পর এক কুয়ার ভেতরে লাফ দিচ্ছে কবর থেকে বের হয়ে। সেখানে থেকে যায় অ্যালেক্স, হুয়াং আর টম। তখন তারা অ্যালেক্সের হাতে রাখা ছুরিটা খুঁজে পাচ্ছিল না। ইতিমধ্যে রাক্ষসটা তখন তাদের কাছে চলে এসছে। তাদের মনে হচ্ছিল রাক্ষসটা তার মুখটা অনেক বড় করে খুলে তাদের পুরো শরীরটা খেয়ে ফেলবে। অ্যালেক্স নকশার সেই লেখাটা পড়ে, তখনই তার হাতে ছুরিটা আসে। অ্যালেক্স সেই ছুরি দিয়ে রাক্ষসটার ঘাড়ের উপর কোপ দেয়। কি হয়েছে জানা যায়নি, সবই ছিল মায়ার খেলা। অ্যালেক্স এবং হুয়াং কুয়ার ভেতর লাফ দিয়ে বাসার ভেতর দিয়ে বের হয়। এই মায়ার ভেতরেই এই জিনিসগুলো সবাই এই মায়ার জালে আটকা পড়ে যায়, যেখানে হতাহতের কোনো ঘটনা হয়নি, তবে দারোয়ানের হাতটা সেখানেই চলে যায়। এই ঘটনাটার শেষ এখানেই। এবং যেই মেয়েটার কথা বলা হচ্ছে সেই হচ্ছে অ্যালেক্স হচ্ছে একটা মেয়ে। আর তারা যেখানে গিয়েছিল যে জাদু দেখতে বা যেটাই দেখতে গিয়েছিল রাক্ষস দেখতে, পুরো জায়গাটাই আসলে কালো জাদু করা জায়গা। এখানে যাই হয়েছে মায়ার কারণে হয়েছে, তবে দারোয়ান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই ঘটনার ভেতর যারা আসলে কালো জাদুর চর্চা করেছিল তাদেরকেই আসলে ওই জায়গাটায় এরকম বলা হয় যে তারা যদি এখানে কাউকে ক্ষতি করতে পারে তাদের শক্তি আরও বাড়বে। আসলে তারা কোনো আহামরি ক্ষতি করতে পারেনি। তো এইটা ছিল সামির ভাইয়ের ঘটনা। সামির ভাই এটা পাঠিয়েছে আমাদেরকে, এবং রিদওয়ান সাহেবের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের তরফ থেকে পাঠানো ঘটনা শেয়ার করা, এবং
এটা বিদেশের ঘটনা আমরা শেয়ার করে ফেললাম। আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন, যার ঘটনা আমি এখন শেয়ার করব। তিনি হচ্ছেন ইশরাত। তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি ইশরাত, ভৌতিকগতার একজন রেগুলার লিসনার। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাদের গ্রামের একটি পুকুরের ঘটনা, এবং এই গ্রামে একে আন্দায়ের পুষ্কুনি বলে, মানে অন্ধকার পুকুর। এটার কারণ হলো আমাদের এই পুকুরের পানি একদম কালো কুচকুচে, আর গভীরতাও এত বেশি যে এর পানি এত বছরে কোনোদিন কমেনি। আমরা ছোটকাল থেকেই এভাবেই দেখে আসছি। আমার বড় দাদারা 2 ভাই ছিলেন। বড় দাদার ঘরে আমার দাদা সহ 5 ছেলে 2 মেয়ে, আর বড় দাদার ভাইয়ের ঘরে ছিল 2 ছেলে। তো পৈতৃক সূত্রে ওয়ারিশ হিসাবে এই পুকুরে আমাদেরও অংশ আছে। কিন্তু পুকুরটা আমাদের হলেও এইখানে সবাই গোসল করতে পারত। দৈনন্দিন জীবনের কাজের জন্য এই পুকুরের পানি ব্যবহার করতে পারত। পুকুরের লোকেশনটা এমন যে আর আশেপাশে ঘরবাড়ি খুব কম, আর একদম ক্ষেতের মাঝে। পুকুরের বাম সাইডের দিকে পর্যায়ক্রমে আমাদের 5 দাদার বাড়ি থাকলেও ডান সাইডের দিকে একদম খালি, এবং পুকুরের একপারে একটা বড় বেশ পুরানো গাব গাছ আছে। বাটোয়ারা হিসেবে লটারি করে বাম পাশের সবার লাস্টের দিকের পুকুরের সেই জায়গাটা পড়ে আমার দাদার 5 ভাইয়ের মধ্যে সেজো দাদা রহমান, তার নাম আসে। এবং ডান সাইডে পুরো ক্ষেত আর বিরান জঙ্গল, আর একটি বড় ভাগ সহ একটা পুরনো বড় করই গাছ আছে। তার রহমান দাদা আর উপায় না পেয়ে সেখানেই বাড়ি করে থাকা শুরু করে। তো পুরনো সহজে গাব গাছ ছিল ডান সাইডের আশেপাশের জায়গা, এই জায়গা নিয়ে ঘটনা ঘটে গেছে এই গ্রামের ভেতর। পুকুরের ডান সাইডের দিকে যদিও বিরান জঙ্গল, আর পাড়ের দিকে পুরনো গাব গাছ রয়েছে, কিন্তু এর বেশি দূরে ক্ষেতের মাঝে একটা ছোট দ্বীপের মতো মাটি ভরে বেশ উঁচু করে খুব কম ঘনবসতি সম্পন্ন একটি গ্রামের সৃষ্টি হয়। এবং এই সবসময় নিচু থাকে, বর্ষাকালে পানি উঠে যায় সেই জায়গায়। তাই মূলত এইভাবে মাটি ভরে বেশ উঁচু করে দ্বীপের মতো করে ছোট্ট একটি গ্রামের সৃষ্টি। মানুষের আকৃতিদের মালিক আল্লাহ, বাচ্চার সুস্থতা এবং ভাগ্য নির্ধারণ করার মালিকও আল্লাহ। কিন্তু এক অজানা কারণেই সেই গ্রামটিতে শুরু হয় প্রায় কম বেশি যেই শিশুই জন্ম নিয়েছে তাদের মধ্যে অনেকেই প্রতিবন্ধী এবং মৃত জন্ম হয়েছে। কোনো শিশু ছিল বোবা, কোনো শিশুর ছিল ডাউন সিনড্রোম, আবার কোনো শিশু ছিল চলাচলে অক্ষম। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের পুরো গ্রামে সবথেকে বেশি তেঁতুল গাছ ছিল। সেই জায়গাটিতে এমন মনে হবে একটা তেঁতুল গাছের বাগান। আর আমার বড় ফুপুর কাছ থেকে আমরা শুনেছি আপু যখন ছোটকালে সেখানে খেলা করতে যেত তখন সন্ধ্যার দিকে নাকি বাসায় ফিরে সময় নাকি প্রায় সময় তেঁতুল গাছের নিচে পচা ব্যাঙ, তারপর মাছ, তারপর মুরগির নাড়ি ভুড়ি ইত্যাদি পড়া দেখত। তো একদিনের ঘটনা, সেই গ্রামের একটি মেয়ে, নাম হচ্ছে মনীষা, সে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে খেলা শেষ করে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠে। কারণ তার মা বলে দিয়েছিলেন খেলা শেষে তেঁতুল পেরে নিয়ে আসতে রাতের বেলা টক ডাল রান্না হবে। তো মায়ের কথা মতো সে গাছের তেঁতুল পাড়তে ওঠে, কিন্তু কোনো এক অজানা কারণে সে খুব বাজেভাবে গাছ থেকে পড়ে যায় এবং 3 দিন বেহুশ থাকে। তার চেহারা কাউকে দেখতে দেওয়া হয়নি, কারণ তার ফেসে নাকি রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ বিভৎস রূপ ধারণ করেছে, যা সাধারণত কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার মনে আছে আমি যখন গ্রামে বেড়াতে গিয়েছিলাম আর সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল, তার মুখ ও ওড়না দিয়ে নিকাব করার মতো বাঁধা ছিল, কিন্তু তার চোখ দেখা যাচ্ছিল আর আশপাশের জায়গা বেশ কালশিটে মনে হচ্ছিল। মনীষার গাছ থেকে পড়ে যাওয়ার পর হুশ আসার পরে যখন ওকে জিজ্ঞাসা করা হয় যে সে কিভাবে পড়ে গেল, সে শুধু এতটুকুই বলতে পারছিল যে তাকে নাকি কেউ একজন খুব ফোর্সফুলি ধাক্কা দিয়েছিল। তারপর তার আর কিছু মনে নেই। আর এই মনীষারই আপন এক চাচাতো ভাই ডাউন সিনড্রোমের শিকার, আরেকজন অন্য ঘরের চাচাতো বোন বোবা, তারা সবাই এই দ্বীপের মতো গ্রামেরই বাসিন্দা ছিলেন। অন্য আরেক দিনের ঘটনা,
মনীষারই চাচাতো দাদার ছেলে, মনীষার সম্পর্কে চাচা, তার ছোটকালের ঘটনা হঠাৎ করেই ওই ছোটকালের ঘটনা যেহেতু বলেছে, তাকে নাকি হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। যেহেতু গ্রাম এলাকা আর সেখানে একটাই ভয় থাকে, তা হলো পুকুর পার। আর দূরে হলে তখন বাড়ির মধ্যে একটা পুকুরই ছিল, তা হলো আন্দার পুষ্কুনি অথবা অন্ধকার পুকুর। গ্রামের লোকজন বেশ ছোটাছুটি করে সে পুকুরে গিয়ে দেখেন কিছুই নাই, আশেপাশে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবুরি দিয়ে পুকুরে বেশ কিছুক্ষণ তল্লাশি করার পর বাচ্চাটাকে তুলে আনা হয়। পরে জানা গিয়েছিল কান্নাকাঠির রোল পড়ে গিয়েছিল। জানার পর ভেবেছিল বাচ্চাটি মারা গেছে, কিন্তু আসলে সে জীবিত ছিল, অজ্ঞান অবস্থায় ছিল। মারা গেলে পুকুরে ভেসে উঠত। অন্য আরেক দিনের ঘটনা। অন্য আরেকদিন গ্রামের একজন মহিলা সম্পর্কে উনি আমার দূর সম্পর্কের একজন ফুপি হন। তো তিনি কাপড় কাচতে সেই অন্ধকার পুকুরে চলে আসেন। যেহেতু ঘটনার শুরু দিকেই বলেছিলাম এই পুকুরটা আমাদের হলো, গ্রামের বেশিরভাগ মানুষ এই পুকুরটা ব্যবহার করে। তখন বেশ দুপুরের সময় ছিল, ঘরের কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। যার কারণে ফুপি দুপুরের দিকেই চলে আসেন কাপড় কাচতে। কাপড় কাচা শেষ হলে উনি গোসল শেষ করে নেবেন, এটাই ভেবেই তিনি কাজের উপর মনোযোগী হয়ে ওঠেন। আপনারা হয়তো লক্ষ্য করবেন গ্রাম দেশে দুপুরের দিকে একটু শুনশান থাকে, যেহেতু সেই টাইমটাতে রোদ বেশ তীব্র থাকে, তাই সবাই ঘরের ভেতরেই অবস্থান করছিল। তো ফুপি কাপড় কাচতে কাচতে খেয়াল করলেন কিসের জন্য একটা বুটবুট আকারের শব্দ এবং বুদবুদ আকারের শব্দ, যেটা পানির থেকে গরম পানি ফুটন্ত অবস্থায় আসলে যেরকম আসে সেরকম শব্দ হচ্ছিল। তো ফুপি পুকুরের দিকে খেয়াল করে তাকালেন, দেখতে পাচ্ছেন পুকুর থেকে এক প্রকার বলক, গরম পানি বলক হলে যেরকম বলক আসে সেরকম বলকানি আসছে। আর বলকানিটা এমন যে ভেতরে থাকা সব কাদা ময়লা আগাছা মনে হচ্ছিল বেশ বেগ সহকারে উপরে উঠে আসতে চাচ্ছে আর কি, মানে খুব ফোর্সফুলি। ফুপি আরেকটু খেয়াল করেন আর দেখেন যে পুকুরের পানির বলকানির সাথে সাথে বেশ নিচ থেকে পুরো বিশাল পুকুর সমান হাড়ির কাংসা বা গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় হাড়ি, সেই হাড়ি ধরার জন্য সেই বাঁকানো সাইডটুকু ওইটা আস্তে করে পানি ভেদ করে প্রকাশ্যমান হচ্ছিল। ফুপির ভাষ্যমতে হাড়ির কাংসা দেখে মনে হচ্ছিল হাড়িটার আকার পুকুর সমতুল্য, মানে এত বড় হাড়ি, এবং কাংসাগুলোকে বেশ পুরু এবং মোটা মনে হচ্ছিল, অনেক পুরনো এবং শ্যাওলাযুক্ত। এক তো ফুপি সেখানে একা, তার উপরে ওই রকম বিশাল গভীরতা, কালো পানি যুক্ত পুকুরের এমন অস্বাভাবিকতা দেখে ফুপি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে যারা পুকুর থেকে পানি নিতে আসে তারা ফুপিকে অজ্ঞান অবস্থায় পায়। পুকুর পাড়ে তিনি একদম লুটিয়ে পড়ার মতো অবস্থা। সাথে সেই জিনিসটা দেখেন তা হলো পুকুরের পাড়ায় হালকা বুটের শব্দ হচ্ছে, বুদ 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 আকারের শব্দ হচ্ছে আর কি। কোনো বিশাল একটা হাড়ি উপরে উঠে এসে নিচে চলে গেল, যেমন একটা ছাপ রেখে যায় ঠিক সেরকম মোটা হাড়ির কাংসার ছাপটা রেখে গেছে। এটা এমন হয়েছে যে ঘোলা পানিতে কোনোভাবে উপরে উঠে আবার ভেতরে চলে গেল, পানির ভেতরে। তো যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা ভেসে উঠেছে হালকা করে। এই হাড়ির ঘটনাটা মোটামুটি আমাদের গ্রামে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সবার মুখে মুখে এই হাড়ির ঘটনাটা বেশ চর্চা হয় এবং প্রত্যক্ষদর্শী প্রায় অনেকেই ছিলেন। তাছাড়া এই পুকুরের মাছ আমাদের পরিবারে কেউ কোনোদিন খেতে পারেনি। কারণ হিসাবে বলা যেতে পারে প্রত্যেকটি মাছের ভেতরে কৃমির মতো পোকা পাওয়া যেত, যা দেখে সাধারণ মানুষের এই মাছ খেতে রুচিতে পারত। এর আরেকটি ঘটনা হচ্ছে পুকুরের বাম পাশে ওয়ারিশ সূত্রে অথবা মালিকানা সূত্রে পাওয়া জায়গায় বাড়ি করা রহমান চাচাদের পরিবার অনেক কিছু ফেস করত। যেমন ওনাদের বাড়ির পুকুরের বাম পাশে, সেই বাম পাশে সবার শেষের সীমানায় তাদের বাথরুম ছিল, টয়লেট ছিল, আর রান্নাঘর ছিল পুকুর পাড়ের সাথে লাগানো। তো তারা যেই বিষয়টা ফেস করতো তা হচ্ছে গভীর রাতে তারা শুনতেন তাদের রান্নাঘরে এসে কে যেন রান্না করছে। রান্না করার শব্দ পেতেন, কাটা বাছার শব্দ পেতেন, হাসি কান্নার শব্দ পেতেন। এরই পাশাপাশি রহিম চাচারও এক নাতি পুকুরে পড়ে যায়। ওনার নাতি এক প্রকার ভেসে উঠেছিল, সবাই ধরেই নিয়েছিল সে মারা গেছে। তো তারা কি যেন একটা রিচুয়াল করে বাচ্চাটাকে উল্টো করে কাঁধে নিয়ে বারবার গোল হয়ে পাক খাচ্ছিল।
তো এমন অবস্থা দূর থেকে দেখলে মনে হবে আফ্রিকার কোনো একটা জঙ্গলি কোনো একটা আগুনকে ঘিরে নাচছে, মানে নাচানাচি করছে। এটা একটা বর্ণনা, বোঝার সুবিধার্থে বর্ণনা দেয়া। তারা এই রিচুয়ালটি করার সময় 4 থেকে 5টি কুকুর রহিম দাদাকে ঘিরে ধরে লুঙ্গি কামড় দিয়ে ধরে, এমনভাবে যে খুলে যাওয়ার মতো উপক্রম। তো ছেলেটার ভেতর থেকে অনেক ময়লা পানি বের হয় এবং আল্লাহ সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দেন। রহিম চাচার 8টি মেয়ে ছিল আর একটাই ছেলে ছিল। এই 8টি মেয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 জনকেই জিন আসর করত। এর মধ্যে সবার ছোট মেয়ে, ওনার নাম হচ্ছে ইতি, উনি যিনি সম্পর্কে যিনি ঘটনা পাঠিয়েছেন ইশরাত আপু, তার ফুপ্পি হয়, তার আব্বুর চাচাতো বোন। তাকে একজন মুসলিম জিন পজেস করে আর অনেক ঝামেলা পাকিয়ে ফুপিকে সে খুবই পছন্দ করে বসে, যেতেই চাইতো না। তো ইতি ফুপ্পি নাকি প্রায় দেখতো ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে, আর সেই আগুন একটি ছেলের রূপ ধারণ করে ফুপির সাথে কথা বলছে। মাঝে মাঝে গাছের উপর উল্টো হয়ে বানরের মতো অর্ধেক মানুষ অর্ধেক বানর এমন রূপ নিয়ে গেছে, গাছে উল্টো ঝুলে ফুপিকে ভয় দেখাতো। তো জিনটি ফুপির উপর সর্বদা নজর রাখত, বলা চলে ফুপির সাথেই থাকতো। তো ইতি ফুপির সাথে আমার বেশ ভাব ছিল। বাড়িতে গেলেই ফুপির সাথে থাকতাম, সারাদিন ওদের বাসায় ঘুমাতাম, ভাত খেতাম। তো ফুপি অনেক ফাজলামি করত, যেটা আগে কোনোদিন দেখিনি। ফাজলামি বলতে দুষ্টুমি করত। আমি ভয় পেতাম, আবার হেসে উড়িয়ে দিতাম। তখনও জানা ছিল না যে ওনার উপর জিনের প্রভাব আছে। তো একদিন যখন সেই জিনের প্রভাব প্রকট হয়, ফুপির ঝামেলার সৃষ্টি হয়, তখন হুজুর আনা হয় বাড়িতে। হুজুর বলতে সেটা আমার বাবাই ছিলেন। যেহেতু আমি আগেই ডিটেলস বলছি না আমার বাবার ব্যাপারে, আমি এটা এড়িয়ে যাচ্ছি। তো জিনটি আব্বুকে বলছিল সে নাকি আমার আব্বুরই মাদ্রাসার ছাত্র এবং তার নাকি ফুপির চুল খুব পছন্দ হয়েছে, তাই সে ফুপির সাথে থেকে যেতে চায়। অনেকবার দূরে যাওয়ার কথা মাথায় আসলো, কষ্ট হচ্ছিল, তারপরও বোঝানোর পর এবং ওস্তাদ হিসেবে আব্বুর সম্মান রাখতে সে চলে যায়। এবং যাওয়ার আগে সে আমার কথা বলেছিল আব্বুকে, যেন আপনার ছোট মেয়ে, মানে আমি সারাদিনই ইতির সাথে থাকতো, আমি দেখতাম তাদের আপনার মেয়ে অনেক মিশুক, সাথে আরও অনেক কিছু বলেছিল ছোটকালের কথা, যেহেতু আমার মনে নেই আমি প্রপারলি বলতে পারছি না। তো জিনটার বসবাস ছিল সেই পুকুর পাড়েই, এবং পুকুর পাড়ের আশেপাশে থাকা জঙ্গলের মধ্যে, এবং ওখানে অনেকগুলো করই গাছ আছে, বড় বড় করই গাছ। এই গাছ থেকে রহিম দাদুর বাড়ি দেখা যেত। এই করই গাছ থেকেই প্রায় আমার অন্য দাদুর একজন মেয়েকেও জিনের আছর করেছিল। সেটা আরও বেশি বড় কাহিনী, সেটা সুযোগ হলে আরেকবার বলবো। আমার বড় দাদা, তারা সহ 2 ভাই ছিল। যেহেতু বড় দাদার ভাইয়ের 2 ছেলে, তাদের মধ্যেই একজন 15 কি 16 বছর হবে, সেই পুকুরটাতে গরুকে খাওয়ানোর জন্য কচুরিপানা আনতে চায়। তো তখন পুকুরে নামার পর কচুরিপানা কাটতে খেয়াল করে বিশাল একটা গজার মাছ, অস্বাভাবিক বড়, চোখটাও বেশ লাল, পুকুরের পাড়ে দাপড়াচ্ছে। তো পুকুরটার ব্যাপারে সবার যেহেতু খারাপ ধারণা ছিল, প্রায় গ্রামবাসীর সবাই তাই দাদার সাথে বড় একটা টোটা নিয়ে পুকুরে নেমেছিল সেটাকে ধরার জন্য। আসলে গজার মাছটার এমন অস্বাভাবিকতা দেখে দাদা প্রায় ভয় পেয়েই পুকুরের পাড়ে গিয়ে সেই গজার মাছটাকে টোটা দিয়ে আঘাত করে চলে আসে। তো সেদিন রাতেই দাদা যখন ঘুমে চলে যায়, স্বপ্নে দেখেন অস্বাভাবিকভাবে সেই গজার মাছটাই আঘাতপ্রাপ্ত অবস্থায় চোখ অস্বাভাবিক লাল করে, লাল এবং বড় করা অবস্থায় দাদাকে বলছিলেন, তুই আমাকে বিনা কারণে আঘাত করেছিস, তোর বংশ আমি নির্বংশ করে দিব। খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমার সেই দাদার ঘরে কোনোদিন কোনো সন্তান হয়নি। দাদি অনেক ছটফট করতেন একটা সন্তানের জন্য। একদিন নাকি দাদি পিঠা বানাচ্ছিলেন, তো সেদিন একটা মহিলা, মাঝবয়সী মহিলা, ঘোমটা দেয়া, সে দাদির কাছে এসে বসে পিঠা চাচ্ছিল। দাদির মন ভালো ছিল, দাদি ওনাকে একটা পিঠাও খেতে দিয়েছিলেন। মহিলাটা পিঠা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক দাদিকে খাবার জন্য বলছিলেন এটা খা, তোর বাচ্চা হবে। গ্রাম দেশে পিঠা বানাতে বসলে এক প্রকার হুলস্থুল লেগে যায়। তো এরই মাঝে দাদি মহিলাটাকে বলছিলেন যে আচ্ছা রেখে দেন পাশে, এইটা বলে দাদি ব্যস্ত হয়ে যায় এবং পিঠার কথা ভুলে যায়। আসলে দাদি বেশি একটা গুরুত্ব দেয়নি। পরে দাদি আর পিঠার সেই বাকি অংশ পায়নি। দাদি মরার আগ পর্যন্ত আফসোস করতেন যে যদি পিঠাটা খেতাম তাহলে হয়তো আজকে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিতেন বা কিছু একটা হতো। আচ্ছা, দেয়া নেয়ার মালিক তো আল্লাহ, সব কিছুই আল্লাহর ইচ্ছাতে থাকে। তো এইসব ভেবে আফসোস করা অনুচিত। তো অবশ্য তারা পরিশেষে একটা ছেলে দত্তক নেয়। সেই দত্তক নেয়া ছেলেটাই দাদা দাদির শেষ বয়সে নিজের ছেলের থেকেও বেশি যত্ন করেছিলেন।
সেই দাদা দাদি এখন কেউই বেঁচে নেই। তাদের বাড়িতে চাচা সহ 2 মেয়ের 1 ছেলে বসবাস। তো এই ছিল আন্দাইর পুষ্কুনি অথবা অন্ধকার পুকুরের এইখানকার রিজিওনাল সেসব এলাকার ঘটনাগুলো। এবং সেই জায়গায় ঘটনা ঘটতে গেলে বলতে হচ্ছে এই পুকুরকে ঘিরেই ঘটেছে এবং অনেকেই ঘটনাগুলোর চাক্ষুষ সাক্ষী আছে। তো ইশরাত আপুকে অনেক থ্যাঙ্কস, যিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি এই তারেক ভাইয়ের আপন বড় বোনের সাথে ঘটেছিল। শুধু যে আপন বড় বোনের সাথে ঘটেছে তা না, তার স্বামী, তার সন্তান, তারাও এই ঘটনার সাফারার বা ভুক্তভোগী। তারেক ভাইয়ের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একটি জায়গায়, সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। এই যে রীতা আপু 2015 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন পাশ করেন, এরপর বিয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি শুরু হয়। খুব বেশি দেরি হয়নি, ভালো ছেলে, ভালো পরিবারও পাওয়া যায়। আপুর বিয়ে পাকা হয়ে যায়। আপুর শ্বশুরবাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের একটি গ্রামের নামটা আমরা বলছি না। আপুর বিয়ে খুব ভালোভাবেই মিটে যায়। শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো। আপুর হাজব্যান্ড উনি খুবই ভালো একজন মানুষ। গ্রামের যে বড় বাজার রয়েছে সেখানে বেশ বড়সড় একটি মুদিখানার দোকান উনি চালান। ব্যবসাও মাশাল্লাহ খুব ভালো, সততার সাথে ব্যবসা করেন, মানুষের দোয়া তার সাথে আছে, ভালো প্রোডাক্ট দেন, ভালোই তার ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আপুর শ্বশুর শাশুড়ি তারা অনেক ভালো মনের মানুষ, আপুদের সাথেই থাকে। আপুর হাজব্যান্ডের বড় ভাই মানে আপুর ভাসুর আর তার স্ত্রী, ওনারা দীর্ঘদিন ধরে সংসার করলেও তাদের কোনো সন্তানাদি আল্লাহ দেন নাই, তার নিঃসন্তান। এই হচ্ছে আপুর শ্বশুরবাড়ির অবস্থা। দিনকাল খুব ভালোই যাচ্ছিল, সবাই মিলেমিশে চলছিল। 2016 সালের মার্চ মাসের দিকে আপুর একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। সবাই তো খুব খুশি, হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া সবাই আসলে খুব খুশি হয়েছিলেন। সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। আপুর প্রতি তার শ্বশুর শাশুড়ির যত্ন আরও কয়েক গুণ বেড়ে গেল। এদিকে বাচ্চা যেহেতু হয়েছে, আপু আগে যে কাজগুলো করতে পারতেন এখন তো সেভাবে করতে পারছেন না। এই কাজগুলোর দায়িত্ব গিয়ে পড়ল তার জায়ের উপরে, অর্থাৎ তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর উপরে। উনি কাজগুলো করতেন, তবে উনি কি খুশি নাকি বেজার এগুলো খুব একটা বুঝতে দিতেন না। এদিকে এই রীতা আপুর স্বামী, উনি রীতা আপুকে ভালোবাসতেন। আর সন্তান হওয়ার কারণে, বিশেষ করে প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান বরকত হাদিসে রয়েছে, উনি এতটাই খুশি হয়েছিলেন আপুর উপরে যে উনি আপুর নামে বেশ কিছু জমি, ভালো মানের জমি উনি আপুকে লিখে দিয়েছিলেন। শুধু তাই না, অনেকগুলো গহনাও কিনে দিয়েছিলেন, স্বর্ণের গহনা। উনি চিন্তা করেছিলেন যে এমনি সমস্ত উপহার দিলে এগুলো তো শেষ হয়ে যাবে, জমি জমা দিলে একটা ভালো অ্যাসেট হলো, স্বর্ণালঙ্কার দিলেও এটা অ্যাসেট হলো, এটা তার স্ত্রীর থাকলো, এই চিন্তা করে দিয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু কারো মনে এটা ছিল না যে তার কন্যা সন্তান হয়েছে। অনেকে দেখা যায় যে গ্রামে কন্যা সন্তান হলে অখুশি হয়, কিন্তু ওখানে কিন্তু এই বিষয়টা ছিল না, তারা অনেক খুশি হয়েছিলেন। তো চলছিল সব কিছু ঠিকঠাক। আল্লাহর রহমতে আপুর হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য আরও বাড়ছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর ওনাদের পারিবারিক অবস্থা ভালো ছিল। আপুর হাজব্যান্ডের যেই পরিবার সূত্রে পাওয়া জমি এটাও অনেক ছিল, অর্থাৎ তার বাবার নামে অনেক জমি ছিল, তার মায়ের দিক থেকেও পাওয়া অনেক জমি ছিল। আর ওনারা 2 ভাই, ওনারাও অনেক জমি জমার মালিক ছিলেন। 2018 সালের দিকে আপু এবার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এবারও তো সবাই বেশ খুশি। এবার আপুর হাজব্যান্ড খুশিতে গ্রামের প্রত্যেক বাড়িতে মিষ্টি পাঠিয়েছিলেন। গ্রামের এতিমখানায় সকল বাচ্চাদেরকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এরপর আপুর যত্ন এবং গুরুত্ব পরিবারের ছোট বউ হওয়ার পরও আরও বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ উনি তো ভালোই আছেন, কিন্তু শোক কি সবসময় একরকম থাকে? সুখ কিন্তু সবসময় একরকম থাকে না।
এটাও একটা সময় কষ্ট নিয়ে আসে। সুখ দুঃখ একে অপরে পরপর আসে, কিন্তু দুঃখ আসতেই পারে, সেটা ভয়ঙ্করভাবে যে আসবে এটা তো ওনারা বুঝতে পারেন নাই। একদিন আপু ওনার ভাসুরের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দরজার পাশ থেকে আওয়াজ উনি শুনতে পান। মনে হচ্ছে যে ওনার ভাসুর এবং যা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে, মনোমালিন্য হচ্ছে। তবে এটা হতেই পারে, এটা নিয়ে উনি কোনো কর্ণপাত না করে উনি ওনার কাজে চলে গেলেন। পরদিন সকালবেলা আপুর যা মানে ভাসুরের স্ত্রী রেগে বাপের বাড়িতে চলে গেলেন। আপু বাধা দিলেন বটে, কিন্তু কোনো লাভ হলো না। 2 দিন পর আপুর ভাসুরও গেলেন তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। তো আপুর যে যা তার বাড়ি ছিল, অর্থাৎ আপুর ভাসুরের শ্বশুর বাড়ি ছিল যশোর জেলার বেনাপুলের সীমান্তের কাছাকাছি এলাকার কোন একটা গ্রামে। তো উনি তো চলে গিয়েছেন, 2-3 দিন 4 দিন এভাবে চলে গেল। হঠাৎ করেই আপু কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলেন। ওনার শরীরে জ্বর আসলো, মুখে রুচি নাই, পানি খেতে গেলেও নাকি খেতে পারেন না, কেমন বিশ্রী গন্ধ তার কাছে লাগে। পানি থেকেও কেমন যেন পচা মাংসের গন্ধ উনি পেতেন। এইভাবে আস্তে আস্তে আপু শুকিয়ে যেতে থাকেন অস্বাভাবিকভাবে। মানুষ তো আস্তে আস্তে শুকায়, কিন্তু এই আস্তে আস্তে কিন্তু খুব দ্রুততার সাথে আর কি। এদিকে আপুর স্বামী উনি ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, ওনার জায়গা থেকে সর্বোচ্চ চিকিৎসা যেটা করা যায় সেটাই উনি করানোর চেষ্টা করছেন। দেখা যাচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিছু ওষুধ খেলেই ভালো হয়ে যায়, কিন্তু আপুর কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে আপুর এই অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বিভিন্ন বড় বড় হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওনার দোকানেও তো উনি আসলে যেতে পারছেন না, সময় দিতে পারছেন না। এদিকে আপুর যিনি শ্বশুর, ওনারও তো অনেক বয়স, উনি তো আসলে কৃষিকাজ রিলেটেড বিষয় ভালো বোঝেন, মুদিখানার দোকানের বিষয়গুলো তো ওইভাবে বুঝতে পারেন না। কর্মচারীরা আর কতদিন চালাবে, মালিক না থাকলে তো তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। তারপরেও কর্মচারীরা চালিয়ে নিচ্ছিলেন, কিন্তু মালিকের উপস্থিতিতে যেভাবে হয়, মালিক অনুপস্থিত থাকলে তো সেভাবে আর হতে পারে না, বা এটা হয়ও না। তারপরেও তার কর্মচারীরাও মোটামুটি সামলে নিচ্ছিলেন। এদিকে উনিও তো দৌড়াদৌড়ি করছেন, সময় দিতে পারছেন না কোনো জায়গায়। আপু অসুস্থ, আপু নিজেও তার সন্তানদেরকে দেখভাল করতে পারছেন না, শ্বশুর শাশুড়ি দেখভাল করতে পারছেন না। কাজের লোকজন ছিল, কিন্তু সব কাজ তো আসলে কাজের লোক দিয়ে হয় না। বেশ কিছুদিন পর আপুর ভাসুর আর ভাসুরের স্ত্রী ফেরত আসে। এর ভিতরে কিন্তু এই যে এই ঘটনাগুলো ঘটছে। এদিকে আপুর অসুস্থতা দেখে তারা তো খুব দুঃখ প্রকাশ করছে, যাহারে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেল, বাচ্চাদেরকে কিভাবে দেখাশোনা সে করবে। তো আপুর যে যা, উনি কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। উনি ওনার জায়গা থেকে করছিলেন সব কিছু ঠিকঠাক মতো। একদিন ওনার যা কী করেন, একটা বাটিতে কিছু একটা এনে খেতে দেন, আপু সরল মনে খেয়ে নেন, বেশ মজাই লাগে তার কাছে। এটা একটা আচার জাতীয় জিনিস ছিল, টক মিষ্টি এরকম একটা আচার জাতীয় জিনিস ছিল। তো এরপর আপু কিছুটা সুস্থ হলেন, মনে হচ্ছে সব কিছু আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবার সমস্যা শুরু হলো আপুর হাজবেন্ডের সঙ্গে। উনি রাতের বেলা ঘুমের মধ্যে একটা অবয়ব দেখতে পেতেন, একটা উঁচু লম্বা মানুষের অবয়ব, মানে বডিটা মানুষের অবয়ব, কিন্তু মাথাটা শূকরের মতো। এটা দেখলেই উনি ঘুমের মধ্যে খুব ভয় পেতেন, আর ঘুমের মধ্যে গোঙাতে থাকতেন, গোঙানির মতো শব্দ করতে থাকতেন, আর শরীরটা থরথর করে কাঁপতে থাকতো। তো আপু যখন বুঝতে পারতেন তার স্বামী এরকম করছে, তার ঘুম ভেঙে যেত ওরকম শব্দে, গায়ে টাচ করলে আবার স্বাভাবিক হয়ে যেত। উনি বলেছিলেন স্বপ্নের মধ্যে এরকম একটা জিনিস উনি দেখতে পাচ্ছেন। এভাবে বেশ কিছুদিন উনি এটা দেখছেন। এর ভিতর ঘটল আর একটা ঘটনা। আপুর যে ছেলে সন্তান, তার উপর একটা মারাত্মক প্রভাব শুরু হয়ে গেল। সেটা হচ্ছে এই ছেলে সন্তানের শরীরে অস্বাভাবিক রকমের কালো, কিছুটা ধূসর রঙের লোম গজাচ্ছিল, যা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আপুর শ্বশুর তো মারাত্মক ভয় পেয়ে যান, আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন যে তার এত সুখের সংসারে এ কি শুরু হয়ে গেল। এদিকে তার সন্তানকেও কিন্তু ভালো ভালো ডাক্তার দেখানো হচ্ছে। ডাক্তার বিভিন্ন ধরনের কথা বলছে, এটা হরমোনজনিত কোনো সমস্যার কারণে হয়েছে,
মেডিকেল বিদ্যায় যে সমস্ত বিষয়গুলো থাকে তারা সেই আঙ্গিকে ব্যাখ্যা করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপুর শ্বশুর বুঝতে পারলেন এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। তখন আপুর হাজব্যান্ডকে আপুর শ্বশুর পরামর্শ দিলেন যে বাবা তুমি ভালো একজন হুজুরের কাছে যাও। ওই সময় অবশ্য আপুর হাজব্যান্ড হুজুরের কাছে যাবেন কি যাবেন না একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে কি এটা করে কাজ হবে। তারপরও বাবা যেহেতু পরামর্শ দিয়েছেন উনি খোঁজ করতে শুরু করেন। এর মধ্যে একদিন সকালবেলা আপুর প্রচুর পরিমাণে রক্ত বমি হওয়া শুরু হয়। শুধু রক্ত বমি বললে ভুল হবে, মনে হচ্ছে এই রক্ত বমির সাথে গলা পচা মাংসের পিণ্ড বের হচ্ছে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আপুর স্বামী কি করবেন বুঝতে পারছেন না, ভালো হুজুর কবিরাস্ত পাচ্ছেন না। চিন্তা করলেন যে ওনার ছেলে সন্তান হওয়ার পর যেই এতিমখানাতে বাচ্চাদেরকে খাইয়েছিলেন ওই এতিমখানার বড় হুজুরের সাথে একটু আলোচনা করলে কেমন হয়। তো উনি এতিমখানায় যান, ওই সময় বড় হুজুর ওখানেই ছিলেন। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেন যে এই ঘটনা ঘটেছে। উনিও বুঝতে চেষ্টা করলেন খুব ভালোভাবেই। উনি আসলে ওইভাবে ভালো কিছু বুঝতে পারেননি, কারণ উনি এই ধরনের চিকিৎসা করতে ওইভাবে পারদর্শী ছিলেন না বা ওই বিদ্যাটা ওনার জানা ছিল না। উনি শুধু ছোট একটা তদবির দিয়েছিলেন, বলেছিলেন যে এটা আপাতত দিলাম তবে এটা কোনো সমাধান না, আরও ভালো কোনো হুজুর দেখাতে হবে। এখন আরও ভালো কোনো হুজুর উনি কোথায় পাবেন? এদিকে তার স্ত্রীর এই অবস্থা, তার ছেলের শরীরে ভয়ঙ্কর রকমের লোম গজাচ্ছে, এদিকে উনিও স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন। ওই হুজুরের কাছে তো উনি খুব কান্নাকাটি শুরু করেন যে হুজুর কিছু একটা উপায় বাতলে দেন, আমি তো লোকজনদেরকে ওইভাবে চিনি না, এখন আমি কার কাছে যাব, কোন ভণ্ডর কাছে যাব? এই চিকিৎসা করতে করতেই তো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপর হুজুর কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন যে আমার তো ওস্তাদ আছে, আমারই তো বয়স দেখতে পাচ্ছেন যে কত বেশি হয়ে গেছে, আর আমার ওস্তাদের বয়স কত বুঝতেই পারছেন। তো উনি তো এখন অনেক বয়স্ক, উনি তো এখন সেই চিকিৎসাগুলো আগের মতো করতে পারেন না, কারণ এই কাজগুলো করার জন্য শারীরিক যেই এনার্জির দরকার হয় এই এনার্জিগুলো তো এখন আর তার মধ্যে নাই। তারপরও আমি ঠিকানা দিচ্ছি, আপনি একটু গিয়ে তার সাথে যোগাযোগ করেন, আমার সালাম দেন, দেখেন উনি রাজি হয় কিনা। তো ওই হুজুরের ঠিকানা আবার ফরিদপুর জেলার মধুখালীতেই। এরপর তাকে খুঁজে বের করা হয়। তার কাছে গিয়ে সব কথা যখন খুলে বলেন তখন হুজুর উনি বলেন যে আমার যে বয়স, এখন আমি কিভাবে কি করব? তোমাদের যে সমস্যা এই সমস্যা মেটাতে গেলে তো তোমাদের বাড়িতে আমাকে যেতে হবে, আমি তো এখন আর জার্নি করতে পারি না। এরপর ভালো মানের একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল যাতে করে হুজুর আসতে পারেন। হুজুর আসেন, এতটুকু বাচ্চারা এরকম ঝামেলায় পড়ে গেছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমন ভালো মানুষের পরিবার শেষ হয়ে যাবে, এটা তো আসলে হুজুরের কাছে খুবই খারাপ লাগছিল। কষ্ট হলেও উনি যেতে সম্মতি দিলেন। হুজুর আসেন, আসার পর গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন বাড়ির গেটের ভেতরেই ঢুকেছেন তখন প্রত্যেকেই একটা জিনিস অনুভব করেন, শুধু হুজুর না প্রত্যেকেই। মনে হলো গরম একটা দমকা বাতাস সবার শরীরে হিট করে বাইরে বেরিয়ে গেল। এই বিষয়টা কিন্তু সবাই ফিল করেছিলেন। এরপর আপুকে যখন দেখেছেন তখন হুজুর বলছেন যে মারে, তোমাকে তো প্রায় মেরেই ফেলেছে, আর এরা এই বাচ্চাটাকেও ছাড় দিল না, নাউজুবিল্লাহ। হুজুর বললেন যে কালকে ফজরের আজানের আগেই করতে হবে, তা না হলে তোমাদের এই পরিবারের 3টা প্রাণকে হারাতে হবে। আমাকে একটা ফাঁকা ঘর দাও আর কিছু জিনিস এনে দাও, দেখি আল্লাহ চাহেন তো কতটুকু কি করতে পারি। হুজুর একটা রুমের মধ্যে আসনে বসলেন। হুজুর যেই ঘরে ছিলেন ওই ঘরের পাশেই এইটা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার যে কলিগ এই তারেক ভাইয়ের ঘর ছিল। তারেক ভাইয়ের বোনের পরিবার সেই তো ঘটনা ঘটছে। তো ওই তারেক ভাই কিন্তু ওই সময়ে ছিলেন আর কি, উপস্থিত ছিলেন ওইখানে। তো এরপর তারেক ভাই যেটা দেখলেন দেখে চমকে যান। উনি দেখলেন কোনো ধরনের বাতাসের ধাক্কা ছাড়াই হঠাৎ করে একদম হুজুরের ওই রুমের দরজা খুলে গেল, আবার দরজা বন্ধও হয়ে গেল ধাম করে শব্দ করে। এরপর তো হুজুর কারোর সাথে কথা বলছেন এতটুকু বোঝা যাচ্ছে। মূলত ওই সময় হুজুর তার শক্তিশালী 2জন মুখবির জিন যারা রুকিয়া বিদ্যায়ও পারদর্শী, যার একজনের নাম হলো আব্দুস সালাম আর একজনের নাম আব্দুর রহিম, এই 2জনকে ডেকেছিলেন। তো ওনারা হাজির হলে
কিভাবে রুকিয়া শুরু করা যায় এই বিষয়ে পরামর্শ চাইলেন। তখন আব্দুস সালাম জানালেন যে হুজুর এই বাড়িতে আসার আগে বেশ কিছু তথ্য নাকি আব্দুস সালাম নিয়ে রেখেছিলেন। উনি জানান যে এই যে গরম বাতাসটা বের হয়ে গেছে, এটা একটা খুবই নিকৃষ্ট নিচু শ্রেণীর পিশাচ। এই এতটা নাপাক এবং নোংরা, এর কাছ দিয়ে গেলেও নাকি এনারা নাপাক হয়ে যাবে, এই যে ভালো জিনেরা, এই এতটা নিম্ন শ্রেণীর। আর ওই জিনেরা এটাও বলে দিলেন যে এই পরিবারে এই যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য দায়ী এই মেয়ের স্বামীর বড় ভাই আর তার ভাবি। এরা দুজনে মিলে এই কাজটি করেছে। কিভাবে করেছে? তারা সীমান্তবর্তী এলাকার এক হিন্দু তান্ত্রিকের সঙ্গে হাত মিলায়। তান্ত্রিককে অনেক টাকা সম্পদের লোভ দেখায়। তান্ত্রিক প্রথমে নাকি শুধু বাচ্চার মাকে কিছু করতে চেয়েছিল, শিশুটিকে কিছু করতে চায়নি। পরবর্তীতে তান্ত্রিককে বোঝায় যে এই যে ছেলে সন্তান, এও তো অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, এই ছেলে সন্তানটাই মানে মেইন শত্রু, এটাকেও মারতে হবে। এক পর্যায়ে লোভে পড়ে তান্ত্রিকও রাজি হয়ে যায়। তান্ত্রিকের বেশ কিছু শর্ত ছিল। প্রথম শর্ত, এই কাজটা করাতে হলে এই যে দুইজন যারা আসছেন, এনারা তো মুসলিম, ওনাদেরকে পিশাচ পূজারী হতে হবে। একটা পিশাচ তার কাছে আসে, তার পূজারী হতে হবে। টানা 1 সপ্তাহ তাকে পূজা করতে হবে। এর মধ্যে যে কোনো একদিন এই পিশাচ দেখা দেবে, তখন তার কাছে কাজের জন্য প্রার্থনা করতে হবে। সে যদি খুশি হয় তবেই তাদের কাজ হবে। আর এর জন্য উপকরণ হিসাবে খুবই নিকৃষ্ট প্রাণী লাগবে। 2টি শূকর লাগবে, একটা পুরুষ শূকর, একটা মহিলা শূকর, আর একটা 3 থেকে 4 সপ্তাহ বয়সের একটা বাচ্চা শূকর। এই 3টা শূকর লাগবে। তো এই শূকরগুলো কোথায় পাবে? দেখা যায় যে ওই বিভিন্ন ধরনের লোকজন থাকে না, যারা শূকর চড়িয়ে বেড়ায়, এদের কাছ থেকে এটা সংগ্রহ করা যাবে। তো সেই তথ্যও পেয়ে গেলেন কোথা থেকে এটা নিতে হবে। তাদের কাছ থেকে বেশ চড়া দামে এই শূকরগুলো কিনে আনা হলো। এরপর কাজ শুরু হলো। আব্দুস সালাম জিন আরও বলেন, এই কাজে পুরুষ এবং মহিলা দুটো শূকরের যেই মেইন ব্যবহারটা ছিল, এর একটা কারণও ছিল। কারণ ওই পিশাচটার প্রিয় খাবার হচ্ছে বাচ্চা শূকরের হৃৎপিণ্ড, আর মা শূকরের মাথার মগজ, আর ওই মা শূকরের তাজা দুধ, যা পিশাচটি ভোগ হিসাবে চেয়েছিল। আর পুরুষ শূকরটাকে এমনি খেয়ে ফেলবে। অমাবস্যা রাতে ওই তান্ত্রিক আপুর ভাসুরের হাতে এই শূকরগুলোর বলি দেয়, আর ভোগ হিসাবে ওই পিশাচটা তো এই খাবারগুলো পেয়ে যায়। পিশাচ আনন্দে এই ভোগ গ্রহণ করে, আর সে তার কাজে লেগে পড়ে। প্রথমে তেমন কোনো প্রভাব নাকি তৈরি করতে পারছিল না। আর একটা উপায় ছিল, যেহেতু শুরুর দিকে ওভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তখন তান্ত্রিক ওই পুরুষ শূকরের মাংস, যেটা সে রেখে দিয়েছিল ফ্রিজে, এই মাংস থেকে কিছু মাংস তাকে দেয়। কারণ ওই যে ওই পিশাচ যে সব মাংস খেয়েছে বিষয়টা এরকম না, সে কিছু কিছু অংশ নেয়। পুরুষ শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, মহিলা শূকরের শরীর থেকে কিছু কিছু অংশ খায়, এভাবে নেয় আর কি। আর বাকিটা ওই তান্ত্রিক খায় আর কি। তো ওই মাংস দিয়ে এমন একটা খাবার বানিয়ে দেয়, যা খেলে কেউ বুঝতেই পারবে এটা আসলে কী খেয়েছে, এটা কি মাংস না অন্য কিছু, আচারের মতো লাগবে। আর একবার খাওয়া শুরু করলে আরও খেতে ইচ্ছে করবে। মূলত এই খাবারটা আপুর যা তাকে এনে খাইয়েছিল আচার বলে। এরপর মূলত সরাসরি তার শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে থাকে। তো এই যে আপুর হাজবেন্ড স্বপ্নের মধ্যে যেই অবয়বটাকে দেখে, যে মানুষের দেহ কিন্তু মাথাটা শূকরের মতো, সেটা মূলত ওই পিশাচ। আর এই যে আপুর বাচ্চার শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন, যে লোমগুলো হচ্ছে, এটা মূলত ওই বাচ্চা শূকরের উপর যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার কারণে। এটার ফলে ওই বাচ্চার উপর প্রভাব পড়ছে। আর ওনারা এটাও বলে দেন যে এর প্রভাব যদি ফজরের আগে সমাধান না করা হয়, তাহলে কিন্তু এটা সমাধানের পথ অনেক কঠিন হয়ে যাবে। হুজুর এই সমস্ত কথা শুনে একদম মর্মাহত হয়ে যান। হুজুর বেশ রেগেও যান যে এই কাজ যারা করেছে তাদেরকে উনি দেখে নেবেন।
এত বড় দুঃসাহস, এত বড় খারাপ কাজ! একটা মুসলিম পরিবার, তারা একটা পিশাচ পূজারী হয়ে গেল হিংসা, লোভ, এগুলোর জন্য। শূকরের মতো নিকৃষ্ট প্রাণীকে পর্যন্ত বলি দিল, তাও নিজের হাতে। এটা কি কারো পক্ষে সম্ভব? উনি খুব অবাক হলেন, আর এই কারণেই মূলত উনি খুব ক্ষিপ্ত হয়েছিলেন। হুজুর তখন আব্দুস সালাম জিনকে বললেন যে, আব্দুস সালাম, তোমার পরামর্শ কি, বলো। এই আব্দুস সালাম ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী জিন। তখন আব্দুস সালাম বললেন যে, আসলে আমরা তো সব সমাধানগুলো শরিয়া ভিত্তিক রুকিয়ার মাধ্যমে দিয়ে থাকি। এখন এই কাজটা করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় খুবই কম, নাই বললেই চলে। আর ওই জিনটাকে ধরে আনতে গেলে আমরাই নাপাক হয়ে যাব, আমরা ওর কাছেই যেতে পারবো না, এমন দুর্গন্ধ ওর চতুর্দিকে। এখন একটা উপায় আছে, এই জাদু কাটানোর জন্য আগের তান্ত্রিকের মতো কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। ঠিক আগের উপায়ে যেভাবে শূকর বলি দেওয়া হয়েছে, এইভাবে বলি দিয়ে আর একটা শক্তিশালী পিশাচকে দিয়ে বর্তমান পিশাচকে হত্যা করতে হবে। এইভাবে কিছু একটা করা যেতে পারে, তবে এটা ভালো কোনো সমাধান না। কেননা ওই পিশাচকে খুশি করতে গেলে তো তার আবার পূজা করতে হবে, এটা তো সম্ভব না। সুতরাং এটা ভালো কোনো পদ্ধতি না, তবে এটা একটা পদ্ধতি, আমাদেরকে অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে। তখন হুজুর বললেন যে, তোমরা ভাবো, আমিও ভাবি কি করা যায়, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটা উপায় বাতলে দেয়। তো ওনারা, যেই আব্দুস সালাম এবং আব্দুর রহিম জিন ছিলেন, ওনারা পরবর্তীতে আরও কিছু ওই অল্প সময়ের মধ্যেই ওনাদের গোত্রের বা অন্য গোত্রের মুরব্বী কিছু হেকিম জিনেসদের সাথে কথা বলেছিলেন। তো সমাধান আসছিল না। এরপর এই যে আব্দুর রহিম যিনি, উনি দারুণ একটা সমাধান বের করলেন যে, হুজুর একটা উপায় আছে, আমার মনে হয় এই কাজটা করলে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাধানে যেতে পারি। অন্যান্য পথগুলো তো বেশ জটিল এবং সময় সাপেক্ষ, এত সময় তো আমাদের হাতে নাই, এরা তো মারা যাবে। মূলত সকালবেলা আপনি তাদের মুখোশ খুলে দেবেন যারা এই জঘন্য কাজটি করেছে এই পরিবারের সামনে, এদেরকে দিয়ে স্বীকার করাবেন। আর এদের পরিবারের যে ছেলে, অর্থাৎ এই মেয়ের যে ভাসুর, তার শরীরের উপরে ওই পিশাচ জিনটাকে হাজির করাবেন। হাজির করিয়ে এরপর মূলত অন্য কাজ করতে হবে। ওই জিনটাকে হয় হত্যা করতে হবে, না হলে অন্য কোনো পথে আমাদেরকে যেতে হবে। হতে পারে এর মাধ্যমে কোনো সমাধান, তবে ওই জিনটা তো রাজি হবে না, যেহেতু সে একটা ভোগ গ্রহণ করেছে, সে প্রতিশ্রুতি দিয়েছে। জিনেদের কিছু নিয়মকানুন থাকে, ওরা ওই নিয়মকানুনের বাইরে যেতে পারে না, এইটার সাথে সেও আবদ্ধ হয়ে গেছে। সুতরাং সে তো এই কাজটা করবেই। তারপর আপনি হাজির করেন, আর জমজমের পানি নিয়ে রাখেন বেশি করে, অন্য পানির সাথে মিশিয়ে রাখেন, প্রতিবার গায়ে ছিটা দেবেন, দেখবেন ও একটা সময় আপনার সাথে পেরে উঠবে না। এই পরামর্শটা ভালো লাগলো, যদিও বা এই পরামর্শটা শুনতে সহজ, করতে সহজ, কাজ হবে কিনা, এদিকে প্রতিটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক। এখানে ওনাদেরকে কিন্তু মেরে ফেলবে। যাই হোক, সকালবেলা জিন আব্দুর রহিমের কথা মতো হুজুর কাজ শুরু করে দিলেন। আপুর ভাসুর এবং স্ত্রীকে ডেকে এনে তাদেরকে যখন সব কথা বলা হলো, তারা তো প্রথমে অবাক হয়ে গেছে, এত কথা ওনারা কিভাবে জানলেন। ওনাদের অনেক গোপন ছিল, কাজ ছিল, সেটাও তো হুজুর বলে ফেলেছেন, কারণ হুজুর তো আব্দুস সালামের মাধ্যমে সব কিছু জেনেছেন। এক পর্যায়ে তারা স্বীকার করেন যে হ্যাঁ, কথা সত্য। মূলত এই আপুর মেয়ে হওয়ার পর থেকে তার মনে হিংসার জন্ম নেয়। এরপরও সে কাজ চালিয়ে যায়, বলতে স্বাভাবিক কাজ চালিয়ে যায়, কিন্তু আশেপাশের প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা অনেক কটু কথা বলতেছে যে, তুই বন্ধা নারী, বাজা নারী, তোর ছেলে পেলে হয় না, এই যে এই ঘরে ছেলে পেলে হচ্ছে, এইরকমভাবে এত বাজে কথা ওনাকে বলছে, যাতে করে ওনার ভেতরের যে হিংসাত্মক মনোভাব, এটা আরও প্রকট হয়ে যায়। একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে উনি কিছু একটা করবেন। তো এটা নিয়েই যখন কথা হচ্ছিল, ওনার স্বামীর সাথে কথা কাটাকাটি হচ্ছে, ওনার স্বামী প্রথম দিকে রাজি হয়নি। পরের দিন সকালবেলা রাগ করে উনি বাপের বাড়িতে চলে যান। এরপরে ওনার স্বামী তাকে আনতে গেছে, একটা পর্যায়ে স্বামী রাজি হয়। এরপর যখন কাজ শুরু হয়েছে ওই তান্ত্রিকের দিয়ে, তান্ত্রিক তো এরকম বলেছে। আরও বেশ কিছু কথা ওনারা জানান, সেটা হচ্ছে এই তান্ত্রিককে
3 লক্ষ টাকা নগদ এবং 3 ভরি সোনা দেওয়া হয়েছে। কাজ হলে আরও 2 লক্ষ টাকা এবং আরও কিছু উপঢৌকন দেয়া হবে। এই শর্তে মূলত তান্ত্রিক কাজগুলো করেছে। এদিকে বাড়িতে আরও আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে গেছে। সবার সামনে যখন এই দুইজন এই কথা স্বীকার করলো, আত্মীয় স্বজনরা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে এরা তো এই পরিবারের কলঙ্ক, আশেপাশে 10 গ্রামে এদের নাম আছে, কি কাজটা করলো। কোনো আত্মীয় স্বজন তো দা বটে নিয়ে আসছে, এদের এখনই মেরে ফেলবে। যাই হোক, হুজুর বুঝিয়ে তাদেরকে থামান যে দেখেন আগে কাজটা সমাধান করি, এরপর এদের বিষয়ে কি করা যাবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। হুজুর বিশেষ একটা বন্ধনী সৃষ্টি করে দিয়েছিলেন, কারণ এই রুকিয়াটা সন্ধ্যার পর করতে হবে। সারাটা দিন তো পড়ে আছে, সারাটা দিন এই পিশাচটা যেন কাছে আসতে না পারে। সন্ধ্যার পর ওই পিশাচটাকে হাজির করার প্রক্রিয়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ওই পিশাচটা হাজির হয় হচ্ছে এই আপুর ভাসুরের শরীরের উপরে। যখন নাকি হাজির হয়েছে, আশেপাশে এমন বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আশেপাশে কিন্তু ওই পরিবারের অনেক মানুষজন ছিল তখন। ওই বিশ্রী দুর্গন্ধে বমি করে নাই এমন লোক খুবই কম। কয়েকজন নাকি বিশ্রী দুর্গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছিল। শুধু হুজুর উনি স্বাভাবিক ছিলেন। এরপর হুজুর তো প্রশ্ন করছে যে এসব বন্ধ কর, চলে যা। ওই জিন শুধু একটাই কথা বলে, আমি ভোগ খেয়েছি, কথা দিয়েছি, জান না নিয়ে তো যাব না, তুই কি করবি কর। এই কথা শোনার পর হুজুর বুঝতে পারলেন যে আসলে তার কাছ থেকে এই কথাটাই আশা করেছিলেন, কারণ সে এই কথাটাই বলবে। হুজুর কিছুটা জমজমের পানি যখন ছিটিয়ে দিয়েছেন ওই পিশাচটার গায়ে, অর্থাৎ আপুর ভাসুরের গায়ে, তখন পরিবেশটা মনে হচ্ছে বেশ ওলটপালট হয়ে গেল। মনে হচ্ছে আশেপাশে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। ধুমধাম শব্দ, গাছপালা নড়াচড়া শুরু হয়েছে, অথচ ওই পিশাচটা কিন্তু ওই আপুর ভাসুরের শরীরের মধ্যে রয়েছে। হুজুর 4 থেকে 5 বার পানি ছিটালেন। এরপর ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলে, দেখ আমি আমার গোত্রের সর্দার, আমি তো এইভাবে ভোগ খেয়ে খালি হাতে যেতে পারবো না, কারো ক্ষতি তো আমাকে করতেই হবে এই পরিবারের। আমি তো এইভাবে গেলে আমার যে গোত্র, আমার গোত্রের যারা আছে তারা তো আমাকে মানবে না, যে সে ব্যর্থ হয়ে চলে আসছে, আমার তো সম্মান চলে যাবে এখান থেকে। সুতরাং আমি তো আমার কাজ করবই, এদের শরীরের কারো একটা অঙ্গ আমি নিয়ে যাবই, এটাই একটা সমাধান হতে পারে। তখন হুজুর বললেন, যেই 3 জনের উপর কালো জাদু করার প্রক্রিয়া শুরু হয়েছে, এই 3 জন, তারপর এই লোকের মা বাবা, অর্থাৎ ওই যে আপুর শ্বশুর শাশুড়ির কথা বলছেন আর কি হুজুর, এই কয়েকজন বাদে এই যে 2 জন আছে, অর্থাৎ এই যে আপুর ভাসুর আর যা, হুজুর বললেন যে এই 2 জনের উপর দিয়ে তোরা যদি কোনো প্রতিশোধ নিতে চাস নিয়ে চলে যা। জিন বললেন যে তথাস্তু, তাই হবে। এরপর জিনটা নাকি চলে যায়। যাওয়ার সময় আবার বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হয়ে যায়, আর যাওয়ার সময় মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে একটা ঝড় বয়ে গেল। এরপর সব কিছু নর্মাল। আপুর ভাসুর তখন অনুভব করলেন উনি একটি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, আর ওইখানে বসা অবস্থাতেই এই ভাসুরের যিনি স্ত্রী অর্থাৎ আপুর যা, তার একটা হাত বাঁকা হয়ে যায়, আর ইনস্ট্যান্ট তার মুখে এক ধরনের লোম ওঠা শুরু হয় সবার চোখের সামনে, যেমনটা ওই যে আপুর ছেলের শরীরে হয়েছিল ঠিক ওই রকম লোম। এরপর ওনাকে আর ওনার স্বামীকে, অর্থাৎ ওই যে মহিলা যার কথা বলছি, অর্থাৎ আপুর যে যা এবং ভাসুর, এই 2 জনকে ওই বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া হয়। ওনারা নাকি লজ্জায় কোথায় যে গেছেন, হয়তো বা ওনারা আছেন তাদের কোনো আত্মীয় স্বজনদের কাছাকাছি আসেন, কিন্তু ওনারা লজ্জায় আর এদিকে আসতে পারেন না। যোগাযোগ হয়তো বা আছে, এই বিষয়ে তারেক ভাই আসলে তেমন কিছু বলেন নাই যে তাদের সাথে কতটুকু যোগাযোগ আছে, কারণ তারেক ভাই তো এই রীতা আপুর ভাই, উনি এই বিষয়ে আসলে কোনো খোঁজ খবর নেননি। তারেক ভাইও কিন্তু ওই রুকিয়ার সময় ছিলেন, ওনাকেও খবর দেওয়া হয়েছিল, শুরুর দিকে কিছুই ওনাকে জানানো হয়নি। উনি ওই ফাইনাল রুকিয়ার সময় উপস্থিত ছিলেন, উনি নিজেও জানিয়েছেন কিভাবে কাজটি হয়েছে, বেশ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর আমি জানি না আপনাদের
মনের মধ্যে কি ধরনের একটা ঝড় বয়ে যাচ্ছে, কিভাবে হিংসার বশবর্তী হয়ে মানুষ মানুষের উপর কালো জাদু করছে। একটা মুসলিম পরিবারের সন্তান, তারা পিশাচ পূজারী হয়ে শূকর বলি দিয়ে তাদের এই হিংসা চরিতার্থ করার জন্য কাজ করছে। এরকম ঘটনা অহরহ কিন্তু হচ্ছে, আমরা হয়তো বা জানি না, কিন্তু হচ্ছে। হিংসা হিংসা এমন একটা পাপ যা পুণ্য অর্থাৎ নেকিকেও ধ্বংস করে দেয়। হিংসার ফলে কোনো মানুষের কিভাবে ক্ষতি হয়? হিংসা যখন কেউ করে তখন তার কলবের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা যাকে হিংসা করা হয় তার উপর গিয়ে প্রভাব ফেলে। কিন্তু এইগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়, কারণ এটা রুহের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আত্মার সাথে সম্পর্কযুক্ত। এই কারণে এই বিষয়গুলো ব্যাখ্যা দেয়া মুশকিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে হিংসা যে করে তার আমল ধ্বংস হয়ে যায়। আরও একটা বিষয় কিন্তু চমৎকার হাদিস রয়েছে, যে ব্যক্তি কল্যাণ করে, অন্যের জন্য কল্যাণ করে, সেটা তার দিকেই ফেরত আসে। হিংসা করলে যেমন ওই ব্যক্তির আমল পুরো ছারখার হয়ে যায়, কেউ যদি কারো কল্যাণ কামনা করে ওই কল্যাণটা তার দিকে ফেরত আসে। কোনো একজন ভালো চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো চাকরি পেয়েছে, একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। কেউ ভালো ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের ভালো ব্যবসা হচ্ছে, আল্লাহ তাআলা তার সুন্দর রিজিক দিয়েছেন, আল্লাহ এটা ভালো রাখুন, এটা জারি রাখুন। এই যে দোয়া করা, এটা কামনা করা অন্তর থেকে, শুধু মুখে বলা না, এই জিনিসগুলো তখন ঘুরে আমাদের দিকেই আসে। আল্লাহ এই কল্যাণগুলো তখন আমাদের জন্য ফিক্সড করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আর এই বিষয়গুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আরও একটা বিষয় যেটা আমি মাঝে মাঝেই বলি, কিছু কিছু বিষয় গোপন রাখাই ভালো। আমাদের পরিবার, আমাদের পারিবারিক বিষয়গুলো যেমন অন্য কেউ সেটা নিয়ে আলোচনা করুক, গবেষণা করুক, এটা যেমন আমরা পছন্দ করব না। এটা আমাদের ব্যক্তিত্বের জন্য যেরকম ক্ষতি, এটা গায়রতের জন্য সেটা ক্ষতি। ঠিক তেমনি আমরা কিন্তু নিজেরা আমাদের পারিবারিক জিনিসগুলো পাবলিক করব না। পারিবারিক জিনিস, একান্ত যে জিনিসগুলো আমাদের, সেগুলো নিজেদের মধ্যেই রাখতে হবে। পারিবারিক বেশ কিছু ছবি, সন্তানদের সাথে খুনসুটির ছবি, স্ত্রীর সাথে খুনসুটির ছবি, ভিডিও, কোথাও বেড়াতে যাবার ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও, ছবি, এই জিনিসগুলো পারতপক্ষে আমরা কেউ ফেসবুকে দিব না। এতে করে মারাত্মক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, যেটা আমরা আসলে একদিনে বুঝতে পারি না। আস্তে আস্তে এগুলো একটা মারাত্মক প্রভাব ফেলে। কেউ হিংসা করলে, হয়তো বা পরিবারের কেউ হিংসা করলে কয়েকজন করছে, কিন্তু যখন আমি হাজার হাজার মানুষের জন্য সেটা ছেড়ে দিচ্ছি, তখন আমাদের এটা ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ দেখছে, তখন কিন্তু এই হিংসা, বদনজরের ফলে যে ক্ষতি, এটার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। এটা আসলে ব্যাখ্যা দিয়ে বলা মুশকিল, এটা ব্যাখ্যা দেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, এগুলো আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক আর না হোক, আমাদেরকে বুঝে নিতে হবে যে উনি যা বলেছেন এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার তরফ থেকে আদিষ্ট হয়েই বলেছেন। উনি নিজে থেকে কোনো কিছু বলেননি। উনি যা বলেন আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশনা পাওয়ার পরই বলেন। নিশ্চয়ই এর ভিতরে এমন কোনো বিষয় রয়েছে যা আমরা বুঝতে পারছি না, সায়েন্টিস্টরা বুঝতে পারছেন না, কিন্তু এর ভিতরেই আমাদের ভালাই রয়েছে। এটা মানার মাধ্যমেই আমাদের ভালাই রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঘরটার দরজার পিতলের হাতলটা বাঁ দিকে ঘোরালেই একটা মিষ্টি জুঁইফুলের গন্ধ ভেসে আসে। সমস্যা হলো এই ঘরে কোনো জানালা নেই, কোনো জুঁইফুলের গাছও নেই। আমি এখানে আসছি একটা অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত হয়ে। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্কে এমন কিছু স্মৃতি জমেছে যা আমার নিজের নয়। আমি রাতে ঘুমালে স্বপ্ন দেখি 1988 সালের কোনো এক দুপুরে একজন অচেনা বৃদ্ধা একটা সেলাই মেশিনে বসে আছেন, আর তার হাত থেকে টপ টপ করে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে কাপড়ের ওপরে। সেদিন রাত 12টা। আমি দরজার হাতলটা ধরতেই টের পেলাম
ওটা ভীষণ গরম। ঘরের ভেতরটা, সে ঘরের ভেতরের বাল্বটা দপদপ করে জ্বলছে আর নিভছে। আমি হাতলটা ঘুরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম আমার সেই পড়ার ঘরের ভেতরে আসবাবপত্রগুলো সব যেন গায়েব হয়ে গেছে। সেখানে কেবল একটা কাঠের সেলাই মেশিন রাখা, আর তাতেই বসে আছে আমার নিজের হুবহু একটা অবয়ব। কিন্তু ওটার কোনো মুখ নেই, ওটার মুখের জায়গায় কেবল মসৃণ চামড়া। ওটা সেলাই ফিতার ধারালো সুচটা নিজের হাতের তালুর ভেতরে রগগুলোতে ফুরে এফুর অফুর করছে। আর প্রতিবার সুচ ঢোকানোর সাথে সাথে আমার নিজের হাতের তালুতে তীব্র স্পন্দন আর যন্ত্রণা হচ্ছে। ওটা মুখ ছাড়া চামড়ার নিচ থেকেই একটা কর্কশ যান্ত্রিক শব্দ তৈরি করে বলল, আদিপ, তুই তো অন্যের স্মৃতি ডিলিট করতে আসছিলি, কিন্তু তোর নিজের ভেতরের এই অপরাধের ডায়েরিটা কোথায় লুকাবি? আমি যখন ভয়ে ঘর থেকে বের হতে গেলাম, আমি দেখলাম পেছনের দরজাটা দেয়ালের সাথে মিশে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। চারপাশের দেওয়ালগুলো চামড়ার মতো নরম হয়ে আমাকে চারপাশ থেকে পিষে ফেলার জন্য ছোট হয়ে আসছে। আমি বললাম, আমার কোনো স্মৃতি নেই ডিলিট করার মতো। তখনই আমার সেই অবয়বটা একটা নাম বলল, যে নামটা শুনতেই আমার মাথায় যেন একটা 1000 ভোল্টেজের বাজ পড়ল। সে বলল, তোর তো স্মৃতি নেই বুঝলাম, তাহলে তিশাকে? আমি যখনই এই নামটা শুনলাম আমি পুরোপুরিভাবে ঘাবড়ে গেলাম, কেননা প্রায় 5 বছর আগে সেই নামটা, যা আমি নিজের ব্রেন ম্যাপিং টেকনোলজি ব্যবহার করে নিজের মন থেকে চিরতরে মুছে ফেলেছিলাম, আমার প্রথম প্রেমিকা, যাকে আমি রাগের মাথায় এক হাত দিয়ে গলা টিপে হত্যা করে ওই ঘরের মেঝেই পুঁতে রেখেছিলাম। আমি পেছন ফিরে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজার হাতলটা ঘোরাতে গিয়ে দেখি সেখানে কোনো দরজাই নেই। দেয়ালটা চামড়া মতো নরম হয়ে গেছে, আর চারপাশের 4টে দেয়ালে ধীরে ধীরে সংকুচিত হয়ে আমাকে পিষে ফেলার জন্য এগোচ্ছে একটা অবয়ব। মেঝেতে গলে আঠালো কাদার মতো হতে শুরু করলো। সেই কাদার ভেতর থেকে একটা রক্তমাখা মেয়েলি হাত বের হয়ে এসে আমার পা দুটো পেঁচিয়ে ধরল। আমি ভয়ে আর আতঙ্কে নিঃশ্বাসও নিতে পারছিলাম না। সেলাই মেশিনে বসা সেই মহিন অবয়বটা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওটার হাত ছিল ওই রক্ত ভেজা মোটা সেলাইয়ের সুচ। ওটা আমার এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর ওটার টার্গেট আমার কপাল। ও আমার স্মৃতি মুছে ফেলা ব্রেনের সেই কোণটায় সুচ ফুটিয়ে দিতে চায়। আমি তখন আর তো চিৎকার করে উঠলাম, না, তুই এমনটা করতে পারিস না। তখন আমার হাতের কাছে যা ছিল সেই ভারী মেটাল লাইটটা দিয়ে আমি নিজের কপালে আর সেই মুখহীন অবয়বের ওপর সজোরে আঘাত করলাম। তারপর সব কিছু যেন এক মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল। আমি যখন চোখ খুলে তাকালাম, আমি দেখলাম চারপাশটা সাদা এবং পাবনা মানসিক হাসপাতালের ইমার্জেন্সি বেডে আমি শুয়ে আছি। ডাক্তাররা আমাকে জানান যে গ্রন্থাগারের এই পরিত্যক্ত কোয়ার্টারের 24 নম্বর ঘরের মেঝেতে আমাকে তারা রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, এবং তারা আমাকে আমার হাত দুটো সেলাইয়ের সুচ দিয়ে নিজে ক্ষতবিক্ষত করে ফেলেছিলাম বলে তারা আমাকে এখানে নিয়ে এসে পাগল বলেই ভর্তি করে দিয়েছিল। পুলিশ তদন্ত করে ওই ঘরটার মেঝের সিমেন্ট ভেঙে উদ্ধার করেছে 5 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া তিশার কঙ্কাল।
কিন্তু গল্পটা তো এখানেই শেষ হতে পারতো, তাই না? কিন্তু তা হলো না। আজ প্রায় 5 বছর পর আমি এই হাসপাতালের নির্ভীতি কেবিনে বসে আছি। আমার ব্রেন এখনো সম্পূর্ণ সুস্থ বলেই দাবি করেছেন ডাক্তাররা, কিন্তু এখনো প্রতিদিন রাত ঠিক 12টা বাজলেই এই হাসপাতালের সম্পূর্ণ বন্ধ কেবিনের দরজার পিতলের হাতলটা সে নিজে নিজে থেকেই বাঁ দিকে ঘুরতে শুরু করে, আর ঘরের বন্ধ বাতাসে হু হু করে ভেসে আসে সেই জুঁই ফুলের গন্ধ। হাতলটা ঘুরছে, হয়তো এবার তিশা নিজেই আসছে আমার ব্রেনের বাকি স্মৃতিটুকু সেলাই করে দিতে। তো যখন আমি সবসময় এমন সাইড চিন্তা করতাম, আমার প্রায় রাতের বেলা খুব বাজে স্বপ্ন আসতো। তারপর যখন আমি পাবনা থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাসায় ফিরলাম, তখন আমার মা আমাকে অনেক হুজুর দেখে পানি পড়া নিয়ে আমাকে অনেকটাই সুস্থ করে তুলেছে, এবং আজকে আমি এই পর্যায়ে আপনাদের সঙ্গে আমার ঘটনা শেয়ার করলাম। তো আজকের ঘটনা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই ঘটনাটিও বেশ শিক্ষণীয় একটি ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ বিজয় আহমেদ ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নে। তো চলুন শুরু করি আমাদের 188তম এপিসোডের পঞ্চম ঘটনা। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল এই ঘটনা নিয়ে। এই ঘটনাটির আংশিক সাক্ষী বিজয় আহমেদ ভাই নিজেও। ঘটনাটি একদম রিসেন্ট ঘটেছে বলতে হবে, কিন্তু সঙ্গত কারণে এক্স্যাক্ট গ্রামের নাম এবং এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ছদ্মনাম আমরা ব্যবহার করব। গ্রামের নাম আমরা বলতে পারছি না, যদি বলি এটা নিয়ে আরও সমস্যার সৃষ্টি হবে, এলাকাভিত্তিক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আর ছদ্মনামই আমরা ব্যবহার করব যে ব্যক্তিবর্গ রয়েছেন। এটা বিভিন্ন পরিস্থিতির আলোকেই আমরা করতে বাধ্য হচ্ছি। তো চলুন শুরু করি। এই যে কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া জেলার বড় একটা অংশ জুড়ে কিন্তু গড়াই নদীর সংযোগ রয়েছে। যেই গ্রামে ঘটনাটি ঘটেছিল এই গ্রামটিও কিন্তু সদর উপজেলার কোনো একটা ইউনিয়নের গ্রাম। যেই গ্রামে ঘটেছিল সেই গ্রামে একটা পরিবার, এই পরিবারের কর্তার নাম মোহাম্মদ বনিয়ামিন। ওনার এক ছেলে এক মেয়ে, সুখের সংসার। মেয়ের বয়স 18 কি 20 বছর। বিয়ের কথাবার্তা চলছে। একদম সহজ সরল শান্ত প্রকৃতির একটা মেয়ে। কারো সাথে উঁচু গলায় কথা বলেছে কখনো, এমনটা আসলে শোনা যায়নি। হঠাৎ করেই দেখা গেল যে এই মেয়েটা আগের থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং উচ্ছৃঙ্খল আচরণ করছে। যে মেয়েটা কারোর সাথে উঁচু গলায় কথা বলতো না, সেই মেয়েটা গালিগালাজ শুরু করেছে। এটা কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে শুরু হয়েছে। কয়েকদিন এরকম আচরণ মানুষ তো দেখছে, তারা তো অবাক। সুমি তো এরকম করে না। তার মেয়ের নামটা সুমি ছিল। হঠাৎ করেই সুমি রক্ত বমি শুরু করে। এদিকে শুরুর দিকে এই ধরনের আচরণের কারণে উনি অবশ্য কোনো ডাক্তার দেখান নাই, কোনো কবিরাজ দেখান নাই, কিন্তু রক্ত বমি যখন শুরু করতে থাকে তখন কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর কুষ্টিয়ায় যে সমস্ত নামকরা ক্লিনিক রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হয়, অনেক টেস্ট করা হয়। ডাক্তার কিছুই ধরতে পারেন না যে আসলে কি হয়েছিল। এভাবে বেশ কিছুদিন বলতে মাসখানেকও যায় নাই, এরকম একটা সময়ের মধ্যে ডাক্তার একটা সমস্যা ধরতে পারেন। সেটা হচ্ছে এই মেয়েটার যে কোষের সেল রয়েছে এইগুলো আসলে পানি ধারণ করে রাখতে পারছে না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর এই কারণে তার শরীরটাও দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই সমস্যা হয়েছে, কোন রোগের কারণে হয়েছে, এটা ডাক্তাররা ধরতে পারছে না। তার শরীর থেকে মনে হচ্ছে সব পানি কেউ শুষে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, তার যে অঙ্গ প্রত্যঙ্গ এটাও শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে।
এটা তো আসলে হবার কথা না। ডাক্তাররাও অবাক যে এরকম সমস্যা কেন হচ্ছে। যখন মেয়েটার মা বাবা এই ঘটনা জানতে পারলেন, তারা তো কান্নাকাটি করছে। হ্যাঁ, তাদের সংসারে ওই রকম অভাব অনটন নাই, কিন্তু এই ব্যাধির যে চিকিৎসা করাবেন, যে ব্যাধিটাই জানা যাচ্ছে না আসলে কি, এই চিকিৎসা ব্যয় তো মেটানো ওনাদের পক্ষে সম্ভব না। সুখের সংসারে ভয়ঙ্কর কালো মেঘ জমে যায়। তারা বুঝতেই পারল না অল্প কয়েকদিনের মধ্যে কিসের থেকে কি হয়ে গেল। ডাক্তার রোগ ধরতে পারে না। এভাবে 1 মাসের মাথায়, 1 মাসও হয়নি পুরোপুরি, মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েটাও জানতে পারল না সে কোন রোগে মারা গেল। কি নিষ্ঠুর। এরপর কেটে যায় প্রায় 6 মাস। এই বনিয়ামিন চাচার বাড়ির পাশে তার মেয়ের বয়সী 2টো মেয়ে ছিল। একজনের নাম নীলিমা আর একজনের নাম সাদিয়া। এই নীলিমা ছিল এই বনিয়ামিন চাচার আত্মীয়, তার চাচাতো বোনের ছেলের বউ। আর সাদিয়া ছিল চাচাতো ভাইয়ের বউ। দুজনের বয়সই কম ছিল আর কি। তো যাই হোক, এরা তো নিজেরা নিজেদের মধ্যে আত্মীয়। 6 মাস পার হওয়ার পর এই দুইজনের সাথে সেম সমস্যা দেখা দিল, ঠিক সুমির মতোই সমস্যা। এরাও চিৎকার চেঁচামেচি, উচ্ছৃঙ্খল আচরণ, রক্তবমি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ডাক্তাররাও কোনো রোগ খুঁজে পায় না। ডাক্তাররা এতটুকু ধরতে পেরেছিলেন যে তাদের শরীর ভেতর থেকে পানি শূন্য হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই ধরতে পারছিলেন না। এরাও কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ সুমিও বাঁচতে পারেনি এই সমস্যার কারণে। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই চিন্তা করে যে সুমির সাথে এরকম হলো, এরপরে এই দুইজনের সাথে হলো, ঘটনা কি, এর কারণ কি? এরপর সাদিয়ার মা ঠিক করেন যে ডাক্তার দিয়ে হবে না, আমরা ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাই। সাদিয়াকে কবিরাজের কাছে নিয়ে গেলে হয়তোবা সে কিছু বলতে পারবে। তো সাদিয়ার পরিবার সাদিয়াকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ তো সাদিয়াকে দেখে চমকে ওঠে। কবিরাজ বলে, হায় আল্লাহ, এ কি অবস্থা, এই মেয়েকে তো মরণ বান মারা হয়েছে। এই কথা শুনে সাদিয়ার বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, সাদিয়ার মাও কান্নাকাটি করতে থাকে। তখন সাদিয়ার মা বাবা কবিরাজকে অনুরোধ করে যে আপনি কোনো একটা ব্যবস্থা করেন। তখন কবিরাজ বলে যে এটা এমন এক জটিল বিষয় হয়ে গেছে, আমি এই বিদ্যা যদি প্রয়োগ করি লাভ হবে না, বরং সময় নষ্ট হবে। হয়তো আমি 7 দিনের একটা চিকিৎসা দেব, 14 দিনের চিকিৎসা দেব, বা 21 দিনের চিকিৎসা দিব, এতে করে সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এর থেকে ভালো যে আমার থেকে ভালো কাজ জানেন এমন কোনো হুজুর যদি দেখাতে পারেন সেটাই ভালো হয়। আপনারা চলে যান, দ্রুত হুজুরের সন্ধান করেন। ওনারা তো দ্রুত হুজুরের সন্ধান করতে থাকেন। এরপর ভালো একজন হুজুরের সন্ধান পান। হুজুরের এই বিষয়ে নাকি বেশ দক্ষতা ছিল। উনি কালো জাদু, বান, এই জিনিসগুলো আল্লাহর রহমতে শরীয়তসম্মত চিকিৎসা করে কাটাতে পারতেন। তো সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর জাস্ট 10টা মিনিট সময় নিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি। 10 মিনিট পর হুজুর যেটা বললেন, এটা শোনার পর এই সাদিয়ার মা বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর জানান, এই যে 6 মাস আগে মারা যাওয়া যে সুমি, তারপর সাদিয়া, নীলিমা, এদের 3 জনেরই হচ্ছে তুলা রাশি। আর এই 3 জনকেই এক ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে। আগে সুমি মারা গেছে, মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে যাতে করে সন্দেহ না হয়। এরপর এই 2 জনকে একসাথে কালো জাদু করা হয়েছে। আর এই কাজটা করেছে হচ্ছে এই নীলিমার শাশুড়ি। নীলিমার শাশুড়ি এই কাজটি করেছে, কারণ নীলিমার শাশুড়ির যে মেয়ে তার সন্তানাদি হয় না। তার সন্তানাদি হওয়ার জন্য কোনো এক কবিরাজ বলেছে, তান্ত্রিক কবিরাজ আর কি, যে 3টা তুলা রাশির মেয়েকে বান মেরে মেরে ফেলতে হবে। এটাকে একটা পিশাচ বলি হিসাবে নেবে। এরপর সে সন্তান হওয়ার জন্য একটা কাজ করে দেবে, তারপর নাকি তার সন্তান হবে। নিজের মেয়ের সন্তান হবার জন্য 3টা নিরীহ
নিরপরাধ মেয়েকে মরণ বাণ মারিয়েছে ওই তান্ত্রিককে দিয়ে। তার মেয়ে অর্থাৎ যিনি মেরেছেন, এই নীলিমার শাশুড়ি, এই নীলিমার ননদের সন্তানাদি না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে অনেক কটু কথা শুনতে হয়। এই কারণেই নাকি এভাবে এই ধরনের নিকৃষ্ট টাইপের কাজের আশ্রয় তারা নিয়েছে। যদিও বা এই যে নীলিমার শাশুড়ি, তার যে মেয়ে অর্থাৎ নীলিমার ননদ, সে এই বিষয়গুলো অত ডিটেলসে জানতো না। সে জানতো তার মা একটা তদবির করাচ্ছে, কাজ করছে, কিন্তু এরকম জঘন্য কাজ করাচ্ছে এটাও সে ওইভাবে অবগত ছিল না। তবে তার সম্মতি ছিল, সে হয়তো বা জানতো না ভেতর দিয়ে কি হচ্ছে, তার সম্মতি ছিল। এখন এই বিষয়টা যখন জানা গেল, এখন সমাধানটা কি? তখন ওই হুজুর বললেন যে এই তিনজনের ব্যবহৃত বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়েছে, এদের চুল নখ সংগ্রহ করা হয়েছে। যেহেতু এরা আসলে দূরের কেউ না, আত্মীয় স্বজনদের মধ্যেই, এটা সংগ্রহ করা খুব বেশি কঠিন কাজ ছিল না। এরপর মূলত কোনো এক অমাবস্যার রাতে বান মারা হয়েছে, তবে এটা পর্যায়ক্রমে করা হয়েছে। প্রথমে মারা যাবে সুমি, এর 6 মাস পর থেকে এই দুইজনের সাথে সমস্যা শুরু হবে। এই দুইজনের সাথে যখন সমস্যা শুরু হবে তখন এরাও মারা যাবে। মাঝখানে 6 মাসের গ্যাপ, মানুষ অনেক কিছু ভুলে যাবে। তো হুজুর জানান যে এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে এটা প্রত্যেকের বাড়িতেই আছে। আর একটা জিনিস একটা বট গাছের নিচে নিচে পুঁতে রাখা হয়েছে, দ্রুত সেগুলো উদ্ধার করতে হবে, সময় নাই। হুজুর বলেছেন যে সামনে অমাবস্যা আসতে মাত্র কয়েকদিন বাকি, এই অমাবস্যাতেই মূলত এই দুইজন মারা যাবে। তাদেরকে আসলে হত্যা করা হবে, কোনো একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন এসে তাদেরকে হত্যা করে যাবে, যেভাবে সুমিকেও করেছিল। সত্যি প্রথমে নীলিমা তারপর সাদিয়া এদের বাসায় তল্লাশি চালিয়ে তাদের ঘরের ভেতর থেকে লাল কাপড়ে পেঁচানো একটা পুটলি উদ্ধার করা হয়। এর ভিতরে যেই জিনিসগুলো ছিল এগুলো ম্যাক্সিমামই নষ্ট হয়ে গিয়েছিল, তবে ব্যবহৃত কিছু জামা কাপড়ের টুকরো ছিল, মাথার চুল ছিল, শুকনো রক্ত, এই রক্তগুলো নাকি পাঠা বলি দেওয়ার রক্ত, শ্মশানের ছাই, গরুর 3টি চোখ, এগুলো যদিও নষ্ট হয়ে গেছে, তবে হুজুর বলেছিলেন যে এর ভিতরে এই উপকরণগুলো রয়েছে। তো সবার বাসা থেকে এটা উদ্ধার করা হয়। যদিও বা সুমি মারা গিয়েছিল, তারপরও তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল এগুলো। এরপর বট গাছের নিচ থেকে অন্য উপকরণগুলো উদ্ধার করা হয়, এগুলো নষ্ট করা হয়। এরপর হুজুর আরও একটা কাজ করেন, উনি একটা বিশেষ রুম চান, ওই রুমের মধ্যে উনি বসবেন। উনি যখন ওই রুমের মধ্যে বসেন তখন কিন্তু বলে দিয়েছিলেন আগেই যে সবাই ঘরের মধ্যে থাকেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকবেন, মনে হবে বাইরে ঝড় তুফান হচ্ছে, আসলে ওগুলো কিছুই না, কিন্তু আপনারা বাইরে বের হবেন না, বাইরে বের হলে বিপদ, যেই বের হবে সে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই জন্য কেউ বের হবেন না, যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এরপরে বের হবেন। সেটাই করা হয়। উনি আসলে ওখানে বসে কি করেছিলেন এটা জানা যায় না, তবে এরপর উনি যেটা করেন সেটা হচ্ছে কিছু পানি, কিছু তেল, এগুলো উনি পরে দিয়েছিলেন নীলিমা এবং সাদিয়ার জন্য। তারা এগুলো ব্যবহার করেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে নীলিমার শাশুড়ি, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ঘটনা কি ঘটতে যাচ্ছে, উনি পালিয়েছিলেন। এটা যখন আরও ব্যাপকভাবে জানাজানি হয়ে যায় তখন এলাকাবাসী নীলিমার যেই পরিবার আছে আর কি, এই যে শ্বশুর শাশুড়ি বা এরা আছে, এদের সবাইকে গ্রাম থেকে বিতাড়িত করে। এটাই ছিল ঘটনা। নীলিমা সাদিয়া এখন ভালো আছে, তবে আফসোস সুমির জন্য। কি কষ্ট পেয়ে মেয়েটা মারা গেল, কত জঘন্যভাবে তাকে হত্যা করা হলো, মেয়েটা জানলই না তার অপরাধ কি। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যু অনেক বেড়ে যাবে। যে হত্যা করছে সেও বলতে পারবে না যাকে হত্যা করছে তার অপরাধ কি, আর যিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন উনিও জানেন না ওনার অপরাধ কি, কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যুগুলো অনেক বেড়ে যাবে। প্রিয় লিসেনার্স, এই যে এই ধরনের ঘটনা, সন্তান হয় না এর জন্য কালো জাদুর আশ্রয় না, আমরা কিন্তু এরকম অনেক দেখি আশেপাশে। অনেকেই সন্তান হওয়ার জন্য, ছেলে সন্তান হওয়ার জন্য কত ধরনের তদবির করছেন। এগুলো আল্লাহর দান, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যাকে যেটা দেবেন
সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, চিকিৎসা করানো যেতে পারে শরিয়াসম্মতভাবে, তারপর মেডিকেল ট্রিটমেন্ট তো রয়েছে, এরপরও আল্লাহ না দিলে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো একটা ভালাই রেখেছেন। আমি পেশায় একজন অ্যান্টিক অর্থাৎ পুরনো দিনের জিনিসপত্র সংগ্রাহক। পুরনো ফার্নিচার, ঘড়ি কিংবা ছবি, যা কিছু ইতিহাস বহন করে সেগুলোর প্রতি আমার এক অদ্ভুত নেশা আছে। এই নেশার কারণেই আজ থেকে 3 মাস আগে আমি সিলেটের জিন্দা বাজারের একটা পুরনো জমিদার বাড়ির নিলাম থেকে একটা মেহগনি কাঠের বিশাল আয়না কিনি। আয়নাটার চারপাশে লতাপাতার জটিল খোদাই করা কাজ ছিল, আর কাচের বেশ কিছু জায়গায় বয়সের ছাপ হিসেবে কালচে ছোপ পড়ে গিয়েছিল। আয়নাটা নিয়ে এসে আমার ফ্ল্যাটের 3 নম্বর গেস্ট রুমে রাখি, কিন্তু ওটা কেনার পর থেকেই আমার শান্ত জীবনটা কেমন যেন অশান্ত, উলট পালট হতে শুরু করলো। প্রথম খেয়াল করলাম, যখন আমি ওই 3 নম্বর রুমের সামনে দিয়ে হেঁটে যাই, আমার মনে হতো যে সেই ঘরের ভেতর থেকে কেউ খুব সাবধানে ফিসফিস করে কথা বলছে, অথচ সেই ঘরে কেউ থাকতো না। দরজা খুলে ভেতরে ঢুকলেই শুধুই নিস্তবতা আর পুরনো কাঠের গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যেত না। আসল ঘটনা শুরু হলো গত সপ্তাহের একটা মঙ্গলবার রাতে। রাত তখন আনুমানিক 2:15। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো গুমোট গরমে আমার ঘুম ভেঙে গেল। তৃষ্ণা পাওয়ায় পানি খেতে আমি রান্নাঘরের দিকে এগোচ্ছিলাম। যখন আমি 3 নাম্বার রুমটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। আমি দেখলাম যে রুমের দরজাটা সামান্য হা করা ছিল, আর ভেতর থেকে একটা আবছা নীলচে আলো ঠিকরে বের হচ্ছিল। আমি দেরি না করে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। ঘরের লাইটটা কিন্তু নেভানোই ছিল। সেই আলোটা আসছিল সরাসরি ওই পুরনো আয়নাটার কাছ থেকে। মনে হচ্ছিল আয়নার ভেতরের পিছনের অন্ধকারটা কেন এক অদৃশ্য আলোয় জ্বলছে। আমি সম্মোহিতের মতো পা টিপে টিপে ঘরে ঢুকলাম। আয়নাটার ঠিক 3 ফুট সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখনই আমার গায়ের পশম খাড়া হয়ে গেল। আয়নার কাছে আমার শরীরের একদম প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু আমার পেছনের ঘরটা একদম দেখা যাচ্ছে না। আয়নার ভেতরের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি বদলে গেছে। সেখানে দেখা যাচ্ছে একটা অন্ধকার কবরস্থান, আর সেই কবরস্থানের ভিজে মাটির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ অদ্ভুত অবয়ব। ওটার পরনে একটা পুরনো যুগের ময়লা জ্যাকেট, আর মুখটা সম্পূর্ণ কুচকুচে কালো কাপড়ে পেঁচানো। ভয়ে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল। আমি 1 পা পিছিয়ে একটু সরে গেলাম, কিন্তু তখনই অলৌকিকভাবে আমার শরীরটা জমে এক জায়গায় আটকে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি আমার হাত পা বরফের মতো অবশ করে দিয়েছে। আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে সেই কালো কাপড়ে ঢাকা অবয়বটা ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসতে শুরু করলো। ওটা আয়নার ভেতর থেকে কাচের খুব কাছাকাছি এসে থামলো। তারপর ওটার দুটো হাড় জিরজিরে ফ্যাকাশে হাত বাড়িয়ে দিল আয়নার কাচের দিকে। আমি আমার চোখে দেখলাম যে আয়নার শক্ত কাচটা তরল পানির মতো নরম হয়ে গেল।
আর সেই অবয়বের কালচে নখওয়ালা হাত দুটো সশরীরে আয়নার কাজ ফুঁড়ে আমার এই বাস্তব ঘরের বাতাসের ভেতরে বেরিয়ে এলো। ওটার গা থেকে ছড়াচ্ছিল শতাব্দী প্রাচীন পচা কবর আর ভেজে মাটির এক অসহ্য বিটকেল গন্ধ। সেই বরফ শীতল হাত দুটো সোজা এসে চেপে ধরল আমার গলা। ওটার নখগুলো আমার চামড়া ফুঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ দুটো আমার ঠিকরে বেরিয়ে আসার মতো উপক্রম হলো। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু গলার ভেতর থেকে আমার কোনো চিৎকার বের হচ্ছিল না। আয়নার ওপারে থাকা সেই মুখহীন অবয়বটা আমার মুখে ঠিক ইঞ্চিখানেক সামনে ওটার ঢাকা মুখটা নিয়ে এলো। ওটার গলার ভেতরে কোনো এক গভীর অন্ধকার থেকে একটা শিয়ালের মতো শুষ্ক কর্কশ ফিসফিসানি ভেসে এলো। সে বলল যে, অনেক বছর তোকে খুঁজছি, এবার তুই আয়নার ভেতরে আয়, আমার বদলি হয়ে তুই এখানে বন্দি থাক। এই কথাটা শেষ হতেই ওটা আমাকে সজোরে আয়নার কাচের ভেতরের দিকে টানতে শুরু করলো। আমার মাথা আর কপাল আয়নার সেই তরল কাচের ভেতরে ঢুকে যাচ্ছিল। তখন আমি স্পষ্টই টের পাচ্ছিলাম কাচের ওপাশের পৃথিবীর হাড় কাঁপানো ঠান্ডা আর গুমোট অন্ধকারে ভরা। আমি বুঝতে পারলাম আর এক সেকেন্ড দেরি হলে আমি চিরতরে এই বাস্তব পৃথিবী থেকে হারিয়ে যাব। আমি আমার অবশ হয়ে আসা ডান হাতে কোনো মতে উঁচিয়ে পাশে রাখা ভারী কাঠের টেবিলটা শক্ত করে ধরলাম এবং জীবনের শেষ শক্তি একত্র করে টেবিলটা টেনে সোজা আছাড় মারলাম ওই আয়নার উপরে। তখনই একটা বিকট কাঁচ ভাঙার শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। আয়নাটাও চুরমার হয়ে হাজারটা টুকরো হয়ে মেঝের ওপর ছিটকে পড়ে গেল। সেই সাথে আমার গলার ওপর সেই বরফ শীতল হাতের চাপটাও বাতাসে মিলিয়ে গেল। আমি মেঝেতে আছড়ে পড়লাম আর গল গল করে নিঃশ্বাস নিতে লাগলাম। পরদিন সকালে যখন সিকিউরিটি গার্ডরা আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে, তারা আমাকে রক্তাক্ত অবস্থায় মেঝের কাচের টুকরোগুলোর উপর অচেতন অবস্থায় দেখে পড়ে আছি। তখন ডাক্তাররা বলেছেন আমার গলায় নাকি কোনো গভীর অ্যালার্জিক ইনফেকশনের মতো কালচে দাগ হয়ে গেছে। কিন্তু আমি জানি ওটা আসলে ইনফেকশন নয়, ওটা ওই আয়নার পিছনের শয়তানটার হাতের ছাপ। পরের দিনই আমি লোক দেখে আয়নাটার ভাঙা টুকরোগুলো বস্তায় ভরে শহরের বাইরে একটা গভীর নদীতে, সেই নদীর পানিতে ফেলে দিয়ে আসছি। কিন্তু সেই গল্পটা এখনো শেষ হয়নি। আজ রাতেও যখন আমি ফ্ল্যাটের বাথরুমের ছোট্ট বেসিনের আয়নায় মুখটা দেখি বা ধুতে যাই, জলের ছিটে কাচের ওপর পড়ার পর ঝাপসা কাচের ভেতরে আমি স্পষ্ট দেখতে পাই আমার প্রতিচ্ছবিটার ঠিক পিছনে নদীর পচা কাদা মাখা দুটো হাত আস্তে আস্তে আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। এই জন্য ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় লিসেনার যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাসাইকৃত ঘটনাগুলো শুনলেন আমাদের এই টপ বুদ্ধিহীন চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা যারা টপ বুদ্ধিহীনকে অনেক আগে থেকে চেনেন, আমি জানি যে আপনারা কখনো এই চ্যানেল ছাড়বেন না, কেননা আমাদের এই চ্যানেল বহু আগে থেকে আপনাদের অনেক রকমের ভালোবাসা অর্জন করেছে এবং এই চ্যানেল জানে আপনারা কি চান বা এই চ্যানেল বুঝে আপনারা কেমন ঘটনা পিপাসু। যাই হোক, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে অনেক সুন্দর এবং স্পেসিফিক্যালি আপনারা যেগুলো পছন্দ করেন এগুলো ঘটনা বাছাই করে আপনার সাথে তুলে ধরতে।
এবং আমাদের অনেক অডিয়েন্স আছে সেই অনেক আগে থেকে 2023 সালের কথা, তখন থেকে এই চ্যানেলে আমাদের অডিয়েন্স গুলো আমাদের অনেক মেইল পাঠাতো এবং আমরা সেই মেইল গুলো রেকর্ড করেও তাদেরকে শোনাতাম। এখন মাঝখানে অনেক একটা গ্যাপের কারণে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, কিন্তু আবার নতুন করে আপনারা যে সুন্দর রেসপন্স করছেন, ইনশাআল্লাহ আমাদের এই টপ ভূত এফএম আরো অনেক দূরে এগিয়ে যাবে নিশ্চিন্তায়। যাই হোক, আপনারা আজ পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই চ্যানেল আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।